ওয়েলকাম টু SMS স্ট্র্যাটেজি মিন সাকসেস। আজকের ভিডিওয়ে আমরা সমগ্র যে ইংলিশ পেডাগজি আছে তার কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ যে কটা চ্যাপ্টার আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে WB টেটের সমস্ত কিন্তু চ্যাপ্টারের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো থেকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থাকবে, প্লাস সিটেট এবং WB টেটে যে সমস্ত কোয়েশ্চেন অর্থাৎ বিগত বছরে এসেছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু থাকবে। তো অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, এবং একটা ক্লাসই আশা করা যায় যে ইংলিশ পেডাগজির আমরা বলতে পারি অনেকটা পার্ট আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো, এবং এখান থেকেই কিন্তু আমরা অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাব। তো ফার্স্ট আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। প্রথম কোয়েশ্চেন, who suggested that children imitate the language of their parents or those of family because they imitate adults? এরা বলেছেন কিন্তু BF স্কিনার। আমরা স্কিনারের থিওরি পড়লে আমরা জানতে পারবো যে তিনি কি করেছেন, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে এই পরীক্ষাটা করেছিলেন, এবং সেখানে BF স্কিনার কি করেছিলেন, একটা ইঁদুর নিয়ে পরীক্ষা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে একটা চিলড্রেন সেটাই করে যেটা তার সামনে তার বড়রা প্র্যাকটিস করে, সে এটা শেখে না, তাকে যেটা শেখানো হয় তার থেকেও তার মনে যেটা ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে তার সামনে বাকিরা অর্থাৎ তার বয়োজ্যেষ্ঠরা কীভাবে ব্যবহার করছে বা তারা কীভাবে আচরণ করছে, সেই আচরণটাই কিন্তু এফেক্ট করে। তো পরের কোয়েশ্চেন, হু ওয়ার্কড অন ভার্বাল বিহেভিয়ার। মনে রাখতে হবে ভার্বাল বিহেভিয়ার মানে কিন্তু BF স্কিনার। ঠিক আছে, তাহলে কে কাজ করেছেন? BF স্কিনার। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব নাম্বার 3, BF স্কিনার পারফর্মড হিজ এক্সপেরিমেন্টস ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট, যেটা একটু আগেই বলছিলাম। তো BF স্কিনার যে কাজটা করেছেন সেটা কিন্তু করেছেন একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে। পরের কোয়েশ্চেন, দ্য কন্টিজেন্সি অফ রিইনফোর্সমেন্ট কি? কন্টিজেন্সি অফ রিইনফোর্সমেন্ট হচ্ছে এ সিকোয়েন্স উইদিন হুইচ এ রেসপন্স ইজ ফলোড বাই এ রিইনফোর্সিং স্টিমুলি। ঠিক আছে, তাহলে কন্টিজেন্সি অফ রিইনফোর্সমেন্ট হচ্ছে সিকোয়েন্স উইদিন হুইচ এ রেসপন্স ইজ ফলোড বাই এ রিইনফোর্সিং স্টিমুলি। ওকে, পরের কোয়েশ্চেন আমরা চলে যাব, যেটা হচ্ছে BF Skinner came up with the principle of learning that behaviors are naturally emitted without eliciting stimuli. BF Skinner came up with the principles of learning that behaviors are naturally emitted without eliciting stimuli. এলিসিটিং মানে হচ্ছে রিভিলিং বা হচ্ছে প্রকাশ করা। ঠিক আছে, কোনো রকম স্টিমুলির প্রকাশ ছাড়াই কি হয়, বিহেভিয়ার্স আর ন্যাচারালি এমিটেড। পরের কোয়েশ্চেন আমরা যদি যাই দেখব, হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ দ্য ফাদার অফ টিচিং মেশিন। টিচিং মেশিনের ফাদার হিসেবে আমরা চিনি কিন্তু BF স্কিনারকে। পরের কোয়েশ্চেন, এ সাইন্টিফিক অ্যানালাইসিস অফ বিহেভিয়ার ডিসপোজেস অটোনোমাস ম্যান অ্যান্ড টার্নস দ্য কন্ট্রোল হি হ্যাজ বিন সেড টু exert over the environment. He is henceforth to be controlled by the world around him. বলছে সাইন্টিফিক অ্যানালাইসিস অফ বিহেভিয়ার ডিসপোজেস অটোনোমাস ম্যান অ্যান্ড turns the control he has been said to exert over to the environment. He is henceforth to be controlled by the environment around him. এটা কে বলেছেন? এটা বলেছেন BF স্কিনার। পরের কোয়েশ্চেন, জাঁ পিয়াজের আমেরিকান কোয়েশ্চেন রেফার্স টু কি এ de-emphasis on practices aimed at making children adult like in their thinking। তাহলে এই ডিএমফেসিস করছে মানে জোর দিচ্ছে না অন প্র্যাকটিসেস, ঠিক আছে, সেই প্র্যাকটিসের ওপর এমড অ্যাট মেকিং চিলড্রেন অ্যাডাল্ট লাইক ইন দেয়ার থিঙ্কিং। ঠিক আছে, তো মানে অ্যাডাল্ট যে সমস্ত মানুষ মানে বয়স্ক মানুষ যারা মানে প্রাপ্তবয়স্ক মানুষের মতো চিন্তাধারা নিয়ে কি করছে, যে শিশুরা যে সমস্ত শিশুকে তৈরি করা হচ্ছে বয়স্ক মানুষের মতো চিন্তাধারা নিয়ে, সেটার ওপরে তিনি কিন্তু ডিএমফেসিস করছেন, জোর দিচ্ছেন না। দ্য কোয়েশ্চেন, হাউ ক্যান উই স্পিড আপ ডেভেলপমেন্ট, আমরা কীভাবে বিকাশকে দ্রুতগতিতে বাড়াতে পারি সেটার উপর জোর দিচ্ছেন। ঠিক আছে, কথা বলছেন দ্য বিলিভ দ্যাট trying to speed up and accelerate children's progress through the stages could be worse than no teaching at all। কোনো রকম টিচিং ছাড়াই, ঠিক আছে, কোনো রকম টিচিং ছাড়াই তিনি এই বিলিভে বিশ্বাস করেন যে চিলড্রেনের যে প্রোগ্রেস, তার যে লাইফ স্টেজের মধ্যে দিয়ে চিলড্রেনের যে প্রোগ্রেস হচ্ছে, তার যে ডেভেলপমেন্ট হচ্ছে, স্পিড আপ হচ্ছে, পেস বাড়ছে, তো এইটা কি হবে,
এই তাকে স্পিড আপ করা বা তাকে এক্সিলারেট করা তার স্টেজের মধ্যে দিয়ে কুড বি ওর্স দেন নো টিচিং অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি ভয়ানক, তার থেকে তাকে কোনো রকম টিচিং না করা ভালো। তো এই সব কটা নিয়েই কিন্তু তিনি কথা বলেছেন। কে বলেছেন এটা? জঁ পিয়াজে, আমেরিকান কোয়েশ্চেনে। ঠিক আছে, তো আমেরিকান কোয়েশ্চেনটাও কিন্তু থিওরি কার, সেটা কিন্তু জঁ পিয়াজের। দ্য কনসেপ্ট অফ ডিসকভারি লার্নিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফেসেট ইন দ্য থিওরি অফ জঁ পিয়াজে। তো ডিসকভারি লার্নিং সেটাও কিন্তু জঁ পিয়াজের একটা থিওরি। আমেরিকান কোয়েশ্চেন যেমন, তেমন হচ্ছে ডিসকভারি লার্নিংও জঁ পিয়াজের থিওরি। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাব হু সেজ এডুকেশন ইজ এ মোড অফ লাইফ অফ অ্যাকশন। কে বলেছেন? জন ডিউই। জন ডিউই, যিনি হচ্ছে কিলপ্যাট্রিকের গুরু, ঠিক আছে বলা যায়। কিলপ্যাট্রিক যার পথ নির্দেশনাকে ফলো করেছিলেন, ঠিক আছে, সেই কিলপ্যাট্রিকের গুরু জন ডিউই, তিনি বলছেন যে এডুকেশন ইজ মোড অফ লাইফ অফ অ্যাকশন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন ডিউই। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। ইন এ পিয়াজেটিয়ান ক্লাসরুম চিলড্রেন আর এনকারেজড। বলছে একটা পিঁয়াজের ক্লাসরুমে চিলড্রেনদেরকে এনকারেজ করা হয় টু ডিসকভার দেমসেলফ থ্রু স্পন্টেনিয়াস ইন্টারাকশন উইথ। তারা পিঁয়াজে কী বলছেন? পিঁয়াজে বলছেন শিশু নিজেই তার জ্ঞানের উদ্ভাবক, বা শিশু নিজেই তার জ্ঞানের আবিষ্কর্তা। অর্থাৎ পিঁয়াজে বলছেন যে তার এনভায়রনমেন্টের সঙ্গে তার মিথস্ক্রিয়ার মাধ্যমে কী করা উচিত? শিশু নিজেই তার শিক্ষাকে খুঁজে নেবে। ঠিক আছে, দ্য চিলড্রেন আর এনকারেজ টু ডিসকভার দেমসেলফ, তাদেরকে খুঁজে বার করবে থ্রু স্পন্টেনিয়াস ইন্টারাকশন, একদম যে মিথস্ক্রিয়ার মাধ্যমে, উইথ এনভায়রনমেন্ট মানে প্রকৃতির সাথে। পরের কোয়েশ্চেন, দ্য টেকনোলজি অফ টিচিং ইজ এ বুক বাই বি.এফ. স্কিনার। টেকনোলজি অফ টিচিং কার লেখা? তাহলে বি.এফ. স্কিনারের। ঠিক আছে, আমেরিকান কোয়েশ্চেন কার? জঁ পিয়াজের। এবং আরেকটা আমার এখানে পড়ে এলাম, যেটা হচ্ছে আমেরিকান কোয়েশ্চেন এবং হচ্ছে ডিসকভারি লার্নিং, এটাও কিন্তু জঁ পিয়াজের। ওকে, আর বি.এফ. স্কিনারকে কী বলা হয়? ফাদার অফ টিচিং মেশিন। এবং বি.এফ. স্কিনারের একটা বইয়ের নাম পড়লাম, সেই বইটার নাম হচ্ছে টেকনোলজি অফ টিচিং। ওকে, টেকনোলজি অফ টিচিং। অ্যাকর্ডিং টু বি.এফ. স্কিনার, হিউম্যান লাইক আদার অ্যানিমেলস আর এসেন্সিয়ালি ইররেসপন্সিবল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু বি.এফ. স্কিনারের মতে হিউম্যানস লাইক আদার অ্যানিমেলস আর এসেন্সিয়ালি, তারা প্রাথমিকভাবে কী হয়? অন্যান্য অ্যানিমেলসদের মতোই ইররেসপন্সিবল হয়। ঠিক আছে, বি.এফ. স্কিনার বিলিভস দ্যাট এনভায়রনমেন্ট কী করা হয়? এনভায়রনমেন্ট ডিটারমাইন্স হিউম্যান বিহেভিয়ার। হিউম্যান বিহেভিয়ারকে কে এনরিচ করে? সেটা হচ্ছে এনভায়রনমেন্ট হিউম্যান বিহেভিয়ারকে এনরিচ করে, ডিটারমাইন করে। ওকে, তারপর হচ্ছে লার্নিং ক্যান বি এনকারেজড হোয়েন রেসপন্সেস আর রিএনফোর্সড। ঠিক আছে, লার্নিং বেশি ক্যান বি এনকারেজ করা যায় রেসপন্সেসগুলো যদি রিএনফোর্সমেন্ট হয়। ঠিক আছে, ইফ ইন বি.এফ. স্কিনার্স থিওরি রিওয়ার্ড ইজ প্রোভাইডেড। ওকে, ইন বি.এফ. স্কিনার্স থিওরি রিওয়ার্ড ইজ প্রোভাইডেড আফটার দ্য রেসপন্স। কারণ আমরা দেখছিলাম ইঁদুরটা কী হয়েছিল, তার রেসপন্স করার পর সে কিন্তু খাবার পেয়েছিল। তো এই রেসপন্স মানে যখন তাকে কখন রিওয়ার্ড দেওয়া উচিত, সেই রিওয়ার্ডটা তাকে তখনই দেওয়া উচিত যখন সে হচ্ছে রেসপন্স করবে, তারপরেই তাকে রিওয়ার্ড দেওয়া উচিত। ঠিক আছে, বি.এফ. স্কিনার্স ক্যারিড আউট হিজ এক্সপেরিমেন্ট অন র্যাট। তার যে এক্সপেরিমেন্টটা কার উপর ছিল? র্যাট, যেটা আমি আগে বলেছি। হু হ্যাজ বিন রেফার টু অ্যাজ দ্য ফাদার অফ টিচিং মেশিন। আবার একই কোয়েশ্চেন, ফাদার অফ টিচিং মেশিন আমরা কাকে বলবো? বি.এফ. স্কিনারকে। জন ডিউইকে আমরা কি বলেছিলাম? এডুকেশন ইজ এ মোড অফ লাইফ অফ অ্যাকশন, এই কথাটা বলেছেন জন ডিউই। ওকে, জঁ পিয়াজে ফোকাসেস অন ড্যাশ প্রসেসেস অফ ইন্ডিভিজুয়াল। জঁ পিয়াজে কিসের উপর ফোকাস করেছেন? ইন্টারনালের উপর। ইন্টারনাল যে প্রসেস অফ ইন্ডিভিজুয়াল সেটাকে তিনি ফোকাস করেছেন। বি.এফ. স্কিনার্স রিওয়ার্ড সিস্টেম ইজ বেসড অন বিহেভিয়ার্স দ্যাট ইজ নোটওয়ার্দি। ওকে, তো বি.এফ. স্কিনারের যে রিওয়ার্ড সিস্টেম সেটা কিন্তু কোন বিহেভিয়ার, মানে বেসড অন বিহেভিয়ার দ্যাট ইজ নোটওয়ার্দি, যেটা হচ্ছে খুবই প্রাসঙ্গিক, হচ্ছে যেটা যথেষ্ট মূল্য আছে, বাংলা করলে দাঁড়ায়। পরের যে চ্যাপ্টার আমরা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্ট্রাকচারাল ফাংশন অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়ছি হচ্ছে গিয়ে
রোল, সরি, আমরা এখন পড়ছি প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে এখানে আমরা দেখব টোটাল মোটামুটি 20টার মতো কোয়েশ্চেন আছে। তো আমরা এখানে দেখব কতগুলো কোয়েশ্চেন আছে, 4টে, 15টা, 19টা কোয়েশ্চেন আছে টোটাল। তো আমরা 19টা এমসিকিউ কিন্তু সলভ করব, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য স্ট্রাকচারাল ফাংশন অ্যাপ্রোচ অর দ্য ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ is firmly based on the principle of minimum teaching, maximum learning. The teacher centered learning, যেটা একদমই নয়, টিচার সেন্টার্ড লার্নিং হচ্ছে একদম নেগেটিভ কথা একটা। ফর্মাল লার্নিং ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, শুধুমাত্র ক্লাসরুমে ফর্মাল সিচুয়েশনের কথা বলা হচ্ছে, অ্যান্ড নান অফ দিস। তাহলে আমরা এখন জানি যেটা হচ্ছে মিনিমাম টিচিং, মানে শিশু নিজেই তার জ্ঞানের আবিষ্কর্তা, অর্থাৎ মিনিমাম টিচিং শিক্ষক, মানে অ্যাজ এ টিচার হোয়াট ইজ দ্য এখন এই মুহূর্তে হোয়াট ইজ দ্য রোল অফ টিচার? টিচার উইল বি দ্য ফেসিলিটেটর, ঠিক আছে। টিচার কিন্তু এখন টিচার সেন্ট্রিক ক্লাসরুম নয়, এখন টিচারকে বলা যেতে পারে সহায়ককারী, ঠিক আছে। টিচার শুধুমাত্র সহায়তা করবেন। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ মিনিমাম টিচিং অ্যান্ড ম্যাক্সিমাম লার্নিং, কম পড়ানো এবং বেশি শেখা। দ্য ট্রান্সলেশন মেথড মেক্স নো অ্যাটেম্পট ফর ট্রেনিং ইন, ট্রান্সলেশন মেথডটা কোনো রকম ট্রেনিং, মানে নো অ্যাটেম্পট ফর ট্রেনিং ইন, কোনো রকমের ট্রেনিংয়ের সহায়তা করে না। কিসে? আমরা দেখতে পাবো স্পিচের ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন মেথডের কিন্তু আমাদের কোনো দরকার নেই, রিডিং লিসেনিংয়ের ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন মেথডের দরকার হয়। What is essential in the structural functional approach is, কোনটা এসেন্সিয়াল? ম্যাক্সিমাম টিচিং, সুপারভিশন অফ স্টুডেন্টস ওয়ার্ক, এমফেসিস অন রাইটিং স্কিল, অ্যান্ড নান অফ দিস। তো সঠিক উত্তর হয়ে যাবে সুপারভিশন অফ স্টুডেন্টস ওয়ার্ক, অর্থাৎ স্ট্রাকচারাল ফাংশন অ্যাপ্রোচ হচ্ছে স্টুডেন্টসের যে কাজ সেই কাজের উপর সুপারভিশন করা, ঠিক আছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 3 কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে বি অপশন। তাহলে এসেন্সিয়াল ফর স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ ইজ সুপারভিশন অফ স্টুডেন্টস ওয়ার্ক। The order of 4 skills in learning English as second language is as follows. এটা সব ক্ষেত্রেই কিন্তু একই, এটা আমরা জানি, আমরা বারবার এটাকে নিয়ে আমি কথা বলি, LSRW, ঠিক আছে। তো LSRW আমরা কোথায় দেখব? LSRW, এল এর কথা বলা হচ্ছে এখানে। তো সঠিক উত্তরে যাবে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4-এর অপশন সি। 5 নম্বর কোয়েশ্চেন, টু এম অ্যাট লিটারেচার টু মিস দ্য ল্যাঙ্গুয়েজ, to aim at literature to miss the language, to aim at language is to pave the way to literature, it is said by। বলছে এটা কি বলতে চাইছে? বলছে যদি আমরা লিটারেচারের উপর এম করি, লক্ষ্য রাখি, মানে সাহিত্যের উপর, যেখানে আমরা ভাষাকে মিস করে যাই, ঠিক আছে, সেটা যদি আমরা লিটারেচারের উপর লক্ষ্য রাখি তাহলে আমরা এখানে ভাষাকে মিস করে যাব। কিন্তু আমরা যদি ল্যাঙ্গুয়েজ, ভাষার ওপর আমরা যদি জোর দিই, তাহলে আমার সাহিত্যের যে পথ, সাহিত্য পড়ার যে পথ, সেটা কিন্তু প্রশস্ত হবে, ঠিক আছে, পেভ দ্য ওয়ে। তাহলে এটা কে বলেছেন? এটা বলেছেন টমসন অ্যান্ড ওয়াট, এই কথাটি বলেছেন অপশন বি, টমসন অ্যান্ড ওয়াট। ওকে, পরের কোয়েশ্চেন, ইট ইজ প্রাইমারিলি ফাংশন অফ দ্য স্কুল টু ইমপ্ল্যান্ট in all the pupils such a command of English as will enable them to express themselves in all situations that they may be ordinarily confronted with in grammatically correct and idiomatic English, that the command of correct and idiomatic English should be developed to the highest possible pitch, that is our first general objective. Who said this? কি বলছে? বলছে ইট ইজ প্রাইমারি ফাংশন অফ দ্য স্কুল টু ইমপ্ল্যান্ট, এটা বলছে একটা স্কুলের প্রাথমিক কর্তব্য, টু ইমপ্ল্যান্ট ইন অল দ্য পাপল সাচ এ কমান্ড ইন ইংলিশ, প্রত্যেকটা শিশুর মধ্যে একটা ইংরাজিতে কমান্ড তৈরি করা, ইংরাজিতে একটা কি বলবো ফ্লুয়েন্সি তৈরি করা, উইল এনেবল দেম টু এক্সপ্রেস দেমসেলফ ইন অল সিচুয়েশন, তাদেরকে যে এতটাই ফ্লুয়েন্সি তৈরি হতে হবে যে তারা যেন নিজেদেরকে প্রত্যেকটা সিচুয়েশনে সেই ভাষায় কথা বলতে পারে। অর্থাৎ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের কথা বলা হচ্ছে। দ্যাট দে মে বি অর্ডিনারিলি কনফ্রন্টেড, সে সাধারণভাবে যার সাথেই তার সামনাসামনি হোক বা সামনাসামনি তার সাথে কমিউনিকেশন হোক, ইন গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড ইডিওমেটিক ইংলিশ, যেটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট হবে এবং ইডিওমেটিক ইংলিশ হবে। দ্যাট দ্য কমান্ড অফ কারেক্ট অ্যান্ড ইডিওমেটিক ইংলিশ শুড বি ডেভেলপ টু দ্য হাইয়েস্ট পসিবল পিচ, এবং হাইয়েস্ট পসিবল পিচে তার সেই ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশ বলার ক্ষেত্রে, কারেক্ট
এবং ইডিওমেটিক ইংলিশ বলার ক্ষেত্রে। দ্যাট ইজ আবার ফার্স্ট জেনারেল অবজেক্টিভ, যেটা হচ্ছে আমাদের প্রথম প্রাথমিক লক্ষ্য, ঠিক আছে। হু সেজ দিস, এটাই বলেছেন চ্যাম্পিয়ন, তিনি বলছেন এই কথাটি। ওকে, পরের প্রশ্ন, হু ডিফাইন্স দ্য লিটারারি এইম অফ, তাহলে আমার শিক্ষার লক্ষ্য কী টিচিং ইংলিশের, অ্যাজ এন্ডেভারিং টু গিভ পিপলস এ টেস্ট ফর রিডিং ইংলিশ অ্যান্ড সাম অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি অফ এক্সপ্রেশন। এই কথাটি বলছে কে, ইয়ে ম্যাকনি, ঠিক আছে। এখানে কিছু লোকের কিছু কথা বলা আছে এবং সেই কথাগুলো কে বলছে সেগুলো জাস্ট আন্ডারলাইন করা আছে। তো এই অ্যাজ মানে লিটারারি এম অফ টিচিং ইংলিশ অ্যাজ এন্ডেভারিং to give pupils a taste for reading English and some appreciation of beauty of expression, ঠিক আছে, এটা বলছেন E.A. ম্যাকনি, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরের কোয়েশ্চেন, the desire for knowledge and command of English however has led to a great neglect of Indian language and the bilingual problem is the problem of restoring the proper balance between the two. It is said by H. চ্যাম্পিয়ন, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মুভ অন করছি। প্রত্যেকটাই কিছু কিছু কথা দেওয়া আছে এবং সেটাকে বলেছে, সেটা দেওয়া আছে। তো অতটা ইম্পর্ট্যান্ট না, সব এরকম জিনিস খুব একটা বেশি আসবে না। তো আমরা চলে যাচ্ছি 12 নম্বর কোয়েশ্চেনে। ইন্টারফারেন্স অফ মাদার টাং ইন অ্যাকোয়ারিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড, বলছি ইন্টারফারেন্স অফ মাদার টাং, ঠিক আছে, মানে আমার মাতৃভাষার ইন্টারফেয়ার করছে ইন অ্যাকোয়ারিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ইংরাজি শেখার ক্ষেত্রে আমার যে বাংলা বলার যে প্রবণতা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় নেগেটিভ ট্রান্সফার, ঠিক আছে। অপশান বি 12 হচ্ছে অপশান বি, অর্থাৎ নেগেটিভ ট্রান্সফার। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মে বি ডান ওয়েল ইন, কোন সময় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভালো হয়, সেই সময়টা হচ্ছে পুবার্টির সময়, ঠিক আছে। পুবার্টির সময় কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন খুব ভালো হয়। ওকে, ইন অ্যাকুয়ারিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওয়ান ক্যান ইউজ মাদার টাং হোয়েন নেসেসারি, এক্সেসিভলি, অফেন, নান অফ দিস। যখন খুব দরকার হবে তখনই একমাত্র আমরা মাদার টাংকে ইউজ করতে পারি, দ্যাট ইজ হোয়েন ইজ নেসেসারি বা হোয়েন নেসেসারি। In learning English second language, a learner needs formal situation, informal situation, tiresome homework or none of this. তাহলে 15 আমরা দেখে নেব। এখানে অপশন বি আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা যেমন এটাকে বুঝতে হবে একটুখানি, জাস্ট একটুখানি বলে দিচ্ছি। এটা বাংলা পেডাগজিতেও কিন্তু ফার্স্ট এটা ছিল এই চ্যাপ্টারটা। তো এখানে বুঝতে হবে যে আমরা যখন বাংলা অ্যাজ এ মাদার টাং বাংলা যখন শিখি, তখন আমার কোনো স্কুল থাকে না, কোনো প্রাইভেট টিউটর এসে আমাকে বাংলা পড়ায় না। আমি 5 বছর পর্যন্ত কোনো স্যারের কাছে না পড়তে গিয়ে বা কোনো রকম আমার ফর্মাল সিচুয়েশনে ফর্মাল ট্রেনিং ছাড়াই আমি কিন্তু বাংলাটা খুব সহজভাবে গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে আমরা বলতে পারি। সেই একইভাবে যদি আমরা দেখি ইংরাজির দিকে, ইংরাজির ক্ষেত্রে কিন্তু আমার এত টিচার, এত ফর্মাল সিচুয়েশন, এত পাঠ্যপুস্তক, ইংরাজি শেখার জন্য এত প্রেশার, তারপরেও কিন্তু আমরা ইংরেজিটা ঠিকঠাকভাবে বলতে পারি না, অর্থাৎ কমিউনিকেট করতে পারি না। সেটার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? কারণ হচ্ছে আমরা যেভাবে ইনফর্মাল সিচুয়েশনে বাংলাটা বলে, নিজেদের মাতৃভাষা বাংলা বলে আমরা বড় হয়ে উঠি, ঠিক একইভাবে আমরা সেই ইংরাজিটা বলার সুযোগ পাই না ইনফর্মাল সিচুয়েশনে, ঠিক আছে। এটা আমাদের যেন একটা বাঁধা ধরা নিয়মে ক্লাসের মধ্যে পড়া ধরার মধ্য দিয়ে বা লেখার মধ্য দিয়ে আমরা ইংরাজিটাকে চর্চা করি বা ইংরাজিতে দক্ষ হওয়ার চেষ্টা করি, যেটা আদতে পসিবল নয়, ঠিক আছে। তো আমরা যেভাবে বাংলাটা শিখে বড় হয়ে উঠছি, যেখানে আমার কোনো রকম হার্ডলস তৈরি হচ্ছে না, আমরা জোর করে কোনো বার্ডেন তৈরি করছি না শিখতে হবে, বা একটা ফর্মাল সিচুয়েশনে ফর্মাল টাই আপ আমাদেরকে বেঁধে ফেলা হচ্ছে না, কিন্তু এখানে আমরা ইংরেজির ক্ষেত্রে সেটা করছি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই কী হচ্ছে, আমাদের ইনফর্মাল সিচুয়েশন কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য ইংরেজিটা শেখার জন্য, ঠিক আছে। তো এই জন্যই এখানে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ইন লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এ লার্নার নিডস ইনফর্মাল সিচুয়েশন। দ্য রোল অফ এ টিচার ইন এ ক্লাসরুম সিচুয়েশন ইজ টু বি
কি কাজ একটু আগে আমি বলেছি যে এখন একটা টিচারের কাজ ক্লাসরুমে, এখন যেহেতু স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম, অর্থাৎ শিক্ষার্থী নিজেই তার জ্ঞানের আবিষ্কর্তা, তাই সেক্ষেত্রে আমরা সবসময় দেখব যে টিচারের এখন রোল হচ্ছে অ্যাজ এ ফেসিলিটেটর। ফেসিলিটেটর মানে হচ্ছে সাহায্যকারী। গ্রামার শুড বি টট ইন দ্য ক্লাস সেপারেটলি, কন্টেক্সচুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি, নান অফ দিস। তাহলে আমরা দেখব যে গ্রামার যেটা শেখানো উচিত ক্লাসে কীভাবে সেটা, তাহলে আমরা দেখব গ্রামার ক্লাসে শেখানো উচিত কনটেক্সচুয়ালি, ঠিক আছে, কনটেক্সচুয়ালি, সেপারেটলি ইন্ডিভিজুয়ালি দরকার নেই, কনটেক্সচুয়ালি মানে এই গ্রামার যখন আমরা পড়েছিলাম, যে গ্রামারের চ্যাপ্টার যখন পেডাগজিতে পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ল্যাঙ্গুয়েজের সাপোর্ট হিসাবে, মানে একটা সাপোর্টিং পার্ট হিসেবে গ্রামারকে পড়ানো উচিত। গ্রামার অ্যাজ এ হোল তার কিন্তু গুরুত্ব খুব কম, অ্যাজ এ হোল গ্রামারের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমরা ভাষার একটা মানে কী বলবো বাংলার মানে আমার ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাকে গ্রামারটা পড়তে হবে, যাতে দুটোরই আমার উন্নতি হয়, ঠিক আছে। তো এটা কনটেক্সচুয়ালি গ্রামারকে পড়ানো উচিত। এ লার্নার in the process of acquiring English as a second language should emphasize on reading and writing, listening and speaking, speaking and reading, listening and writing. তাহলে বলছি a learner in the process of acquiring English as a second language should emphasize, কিসের ওপর তার জোর দেওয়া উচিত? তাহলে অবভিয়াসলি আমরা দেখব লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের ওপর জোর দেওয়া উচিত। আমরা কিন্তু আমার ভাষা মানে যে কোনো ভাষা, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, উর্দু হোক, ফার্সি হোক, আমারও কিন্তু আমার মেন হচ্ছে মোটো হচ্ছে সেই ভাষায় কমিউনিকেশন করতে পারা। কমিউনিকেশন করতে পারার জন্য প্রাথমিক উপায় হচ্ছে সেই ভাষাটাকে বুঝতে পারা এবং সেই ভাষা বলতে পারা, এবং তার জন্য কি দরকার? ভালো শুনতে পাওয়া, মানে শুনতে পারা, এখানে লিসেনিং মানে বুঝতে পারা অ্যাকচুয়ালি, ঠিক আছে, লিসেনিং এবং স্পিকিং বলতে পারা। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ পিয়ার ওয়ার্ক? হোয়াট ইজ দ্য রোল অফ পিয়ার ওয়ার্ক ইন ল্যাঙ্গুয়েজ টিচিং? তাহলে পিয়ার ওয়ার্কের কাজ কী হবে? পিয়ার ওয়ার্ক ইজ এ সেন্ট্রাল টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তার যে পিয়ার গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ, সেটা কী হবে? এই ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে এরা কিন্তু সেন্ট্রালে থাকবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের। তাহলে 19 নম্বর কোয়েশ্চেন ডান। পরের চ্যাপ্টারে আমরা চলে যাব, যেটা হচ্ছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ঠিক আছে। LSRWর মধ্যে এখানে লিসেনিং এবং স্পিকিংয়ের কথা বলা হচ্ছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বটম আপ প্রসেসিং অ্যান্ড টপ ডাউন প্রসেসিং? তো এটা বোঝানোর আগে হোয়াট ইজ বটম আপ প্রসেসিং এবং হোয়াট ইজ টপ ডাউন প্রসেসিং সেটা কিন্তু আগে বুঝতে হবে। তো ফার্স্ট কিন্তু এটা দিয়ে শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমরা চলে আসি বটম আপ প্রসেসিংয়ে। তো বটম আপ প্রসেসিংটা অ্যাকচুয়ালি কি? বটম আপ প্রসেসিং যেটা হচ্ছে, আমি বলতে পারি যেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যায়, ঠিক আছে। এটা আমরা বলতে পারি নিচের থেকে উপরের দিকে বটম আপ। আর টপ ডাউন যেটা হচ্ছে, টপ ডাউন হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে কি কেসটা কি? কেসটা হচ্ছে এই যে বটম আপ প্রসেস, সেই বটম আপ প্রসেসটা ল্যাঙ্গুয়েজ থেকে মিনিংয়ের দিকে যায়। আমি বলছি নিচ থেকে উপর, মানে তার ভিতটাকে প্রস্তুত হয়। ভিত প্রস্তুত করতে গেলে প্রথমেই আমরা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সের মানে বলতে পারবো না। ভিত কোথায় তৈরি হয়? ভিত তৈরি হয় ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। কোনো একটা ভাষা প্রথমে আমরা শিখছি এবং পরে গিয়ে আমরা তার মিনিং জানছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে বটম আপ, ঠিক আছে, নিচে থেকে উপরে। আর মানে মনে রাখার জন্য সঠিক উপায় কিন্তু বলছি এটা আমি। টপ ডাউনের ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টো হয়ে যায়। মিনিং থেকে আগে আমাকে মিনিং জানতে হবে। মিনিং যদি আমি কোনো ওয়ার্ডের জানি বা কোনো সেন্টেন্সের জানি, তার মানে আমার একটা প্রিভিয়াস নলেজ থাকছে, বা যদি আমি বলি পেঁয়াজের ভাষায়, আমার একটা স্কিমা তৈরি হচ্ছে, ঠিক আছে। আমার একটা প্রিভিয়াস নলেজ বা তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে, এবং তারপর আমরা সেখান থেকে আসছি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক পার্থক্য, নিচ থেকে উপর আর উপর থেকে নিচ। উপর থেকে নিচ মানে টপ থেকে ডাউন, আর বটম থেকে আপ সেটা হচ্ছে বটম আপ, ঠিক আছে। এবার একটা জিনিস যেটা হচ্ছে বটম আপ যে অ্যাপ্রোচ, সেই বটম আপ অ্যাপ্রোচটার জন্য আমার হিসাব মতো কোনো রকম মানে আমার মানে কি বলতে পারি, যে প্রিভিয়াস আমার কোনো নলেজ লাগছে না, ঠিক আছে। কোনো রকম প্রিভিয়াস আমার নলেজ লাগছে না। আমি যে কোনো একটা ইনকামিং একটা ইনপুট আসছে, সেই ইনপুটটাকে আমরা কিন্তু আমাদেরকে বুঝতে হচ্ছে। সেই ইনকামিং যে ইনপুটটা আমরা ডিকোডিং করছি, ঠিক আছে, পাঠোদ্ধার করছি। এখানে একটা ওয়ার্ড পাওয়া যাবে যেটা হচ্ছে চাঙ্কিং, ঠিক আছে। এই চাঙ্কিং ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এর সঙ্গে কিন্তু প্রচণ্ড জড়িত। চাঙ্কিং ওয়ার্ডটা কি? চাঙ্কিং যে ওয়ার্ডটা সেটা হচ্ছে মেন্টাল ব্রেকিং আপ অফ দ্য কম্পোনেন্টস। অর্থাৎ আমরা যদি একটা গোটা সেন্টেন্স শুনছি
আমরা শুনছি, শোনার কথা বলছি বা বলছি, একটা গোটা ওয়ার্ড সেন্টেন্সের কথা বলছি, সেখানে আমরা মেন্টাল ব্রেকিং আপ দ্য কম্পোনেন্টস করছি, মানে ছোটো ছোটোভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ভেঙে নিচ্ছি, মানে কিন্তু সেটাকে কীভাবে ভাঙছি, সেটা কিন্তু মিনিংফুল ইউনিটে ভাঙছি, ঠিক আছে। তো আমরা ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি, তো সেটা হচ্ছে এটাকে আমরা চাঙ্কিং বলি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি বলতে পারি যে এই যে বটম আপ প্রসেসটার জন্য আমার কোনো প্রিভিয়াস নলেজ দরকার হচ্ছে না, কিন্তু মানে যেটা আমরা বলছি টপ ডাউন প্রসেস, সেটা কিন্তু আমার প্রিভিয়াস নলেজ দরকার হচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের এখানে অ্যান্সার যেটা, সেটা কি হয়ে যাবে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বটম আপ প্রসেসিং অ্যান্ড টপ ডাউন প্রসেসিং। বলছে দ্য ফর্মার ইমপ্লাইজ ল্যাঙ্গুয়েজ টু মিনিং, প্রথমেরটা যেটা আমি বলছিলাম ল্যাঙ্গুয়েজ থেকে মিনিংয়ে, বটম থেকে আপ, বটম মানে আমার ভিত দরকার হচ্ছে, ল্যাঙ্গুয়েজ থেকে মিনিংয়ে যাচ্ছে, অ্যান্ড দ্য ল্যাটার রিফার্স টু মিনিং টু ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ চাঙ্কিং, ঠিক আছে। চাঙ্কিং কি? চাঙ্কিং একটু আগেই বললাম যে হচ্ছে ইনভলভ দ্য মেন্টাল ব্রেকিং আপ, ঠিক আছে। মানসিকভাবে আমরা কি করছি, ভেঙে নিচ্ছি ওয়ার্ডগুলোকে, বা সেন্টেন্সের যে সমস্ত সিলেবেল আছে সেগুলোকে মিনিংফুল ওয়ার্ডে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তো মেন্টাল ব্রেকিং আপ অফ দ্য কম্পোনেন্টস অফ স্পিচ, ওকে। দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ নিডেড ফর টপ ডাউন প্রসেসিং ইজ, তাহলে বলছে যে ব্যাকগ্রাউন্ড নলেজ দরকার হয় টপ ডাউন প্রসেসের জন্য, ঠিক আছে। এটা কি বলছে? প্রিভিয়াস নলেজ অফ দ্য টপিক, সিচুয়েশনাল নলেজ, নলেজ ইন দ্য ফরম্যাট অফ স্কিমাটা, ঠিক আছে, আর হচ্ছে অল অফ দ্য অ্যাবাব। তাহলে আমরা এখানে দেখব যে এখানে কিন্তু সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাব। কেন? কারণ আমার যখন টপ ডাউন প্রসেস হচ্ছে, তার মানে আমার মিনিং টু ল্যাঙ্গুয়েজ হচ্ছে, কোনো জিনিসের মিনিং জানতে গেলে অবভিয়াসলি তার সেই মিনিংটার জন্য আমার সেই টপিকের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হচ্ছে, মানে প্রিভিয়াস নলেজ আমার জানতে হচ্ছে, ঠিক আছে। সিচুয়েশনাল নলেজ, সেই জিনিস সম্পর্কিত সিচুয়েশনাল নলেজ আমার রাখতে হচ্ছে, এবং সেই জিনিস সম্পর্কে আমার অলরেডি স্কিমা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর 3-এর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাব। 4 নম্বরে দেখব বটম আপ প্রসেসিং রেফার্স টু প্রিভিয়াস নলেজ অফ দ্য টপিক, দরকার নেই আমার প্রিভিয়াস নলেজ। সিচুয়েশনাল নলেজ দরকার নেই। নলেজ ইন দ্য ফরম্যাট অফ স্কিমাটা দরকার নেই। বলছে দ্য ইউটিলাইজেশন অফ ইনকামিং ইনপুট অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ আন্ডারস্ট্যান্ডিং মেসেজ, কোনো একটা জিনিস মানে যখন আমরা শুনছি তখন, বা আমার কাছে ইনকামিং কোনো ইনপুট আসছে, সেটাকে আমরা কি করছি, সেটা আমরা একটা মেসেজ হিসাবে আমরা সেটাকে বোঝার চেষ্টা করছি, এবং সেটাকেও বিভিন্ন পার্টে মেন্টাল মানে ব্রেকিং আপ করে, ঠিক আছে। 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ টক অ্যাজ পারফরমেন্স। তাহলে ইট ইজ পাবলিক টক অ্যান্ড ইজ ইউজড অ্যাজ মোনোলগ, ইট ইজ সিমিলার টু টক অ্যাজ ইন্টারাকশন, ইট ইনভলভস টেকিং উইথ আদার্স পিয়ার গ্রুপ, ওয়ান্স পিয়ার গ্রুপ, নান অফ দ্য অ্যাবভ। তাহলে 5-এর অপশান এ হচ্ছে, এটা হচ্ছে আমরা টক অ্যাজ পারফরমেন্সের কথা যখন বলছি, তার মানে এটা আমরা কিসের কথা বলছি? পাবলিক টকের কথা বলছি, ঠিক আছে। অ্যান্ড ইউজড অ্যাজ মোনোলগ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল? তাহলে টু কমিউনিকেট সো অ্যাজ টু ট্রান্সফার দ্য, আচ্ছা, কুইন্টেশন, ঠিক আছে, কুইন্টেশন অফ কালচার ফ্রম ওয়ান টু দ্য আদার, ঠিক আছে, ওয়ান টু দ্য আদার, ঠিক আছে। মেনলি এটা কমিউনিকেশনের কথাই বলা হচ্ছে। তাহলে ইন জেনারেলে আমরা ল্যাঙ্গুয়েজের ফাংশন বলতে কী বুঝি? তাহলে সেটা হচ্ছে টু কমিউনিকেট, সামাজিক যে মিথস্ক্রিয়া, কথাবার্তা বলা, সেটাই বলছে। টু কমিউনিকেট সো অ্যাজ টু ট্রান্সফার দ্য কুইন্টেসেন্স অফ কালচার ফ্রম ওয়ান টু দ্য আদার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 6-এর অপশন এ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন আমরা দেখব 7 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য রিসিপটিভ স্কিল। আমরা রিসিপটিভ স্কিল আমরা জানি কি, লিসেনিং, LSRW। হুইচ ইজ দ্য প্রোডাক্টিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল এখানে কি আছে, এখানে 8 নম্বর আমরা প্রোডাক্টিভ স্কিল দেখব। এখানে কিন্তু 8-এর প্রোডাক্টিভ এখানে হিসাব মতো লিসেনিং, স্পিকিং এবং হচ্ছে রাইটিং, কিন্তু এখানে যেহেতু রাইটিং অ্যাকচুয়ালি সৃজনমূলক দক্ষতাও, তো এখানে আমরা যদি দেখি তাহলে এটাকে আমরা স্পিকিং হিসাবেই রাখতে পারি, ঠিক আছে। স্পিকিং ইজ দ্য রাইট ওয়ার্ড। ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশনস ইনক্লুড, ঠিক আছে, ইন্টারেক্টিভ স্পিকিং সিচুয়েশনস ইনক্লুড, তাহলে এটা এখানে অপশানে কী কী রয়েছে? স্পিকিং টু দ্য অডিয়েন্স,
রেকর্ডিং এ স্পিচ ফর এ রেডিও ব্রডকাস্ট, ফেস টু ফেস কনভারসেশন, নান অফ দ্য অ্যাবভ। ইন্টারেক্টিভ মানে আমরা দুটো ব্যক্তি বা 5টা ব্যক্তি 10টা ব্যক্তির মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করছি, কথা বলছি, তাহলে সেটা কী বলবো? ফেস টু ফেস কনভারসেশন। আচ্ছা, কিন অ্যাস্থেটিক ট্যাকটাইল লার্নার্স প্রিফার টু লার্ন বেস্ট ভায়া মুভমেন্ট অ্যান্ড টাচ। ঠিক আছে, তাহলে টাচ এবং মুভমেন্টের মাধ্যমে এরা শিখতে পছন্দ করে। এদেরকে কি বলা হয়? কিন অ্যাস্থেটিক ট্যাকটাইল লার্নার্স। ঠিক আছে, এরা কীভাবে শেখে? লার্ন বেস্ট ভায়া মুভমেন্ট অ্যান্ড টাচ। হুইচ ইজ দ্য বেস্ট স্টেপ ইন লার্নিং ইংলিশ? তাহলে কোনটা হচ্ছে বেস্ট স্টেপ? তাহলে কী বলছে? স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লিসেনিং। লিসেনিং ইজ দ্য মেন হ্যাবিট উই হ্যাভ টু গ্রো ইন আর মাইন্ড, ইন আর সাবকনসিয়াস মাইন্ড, যাতে করে আমরা কি করতে পারি, যেটা আমরা ইংরাজি শেখার জন্য যদি আমার লিসেনিং ঠিক হয় তবে আমি কিন্তু ভালো বলতে পারবো। ঠিক আছে, লিসেনিং শুধুমাত্র শোনার একটা ভালো স্কিল নয়, লিসেনিং কিন্তু ভালো কথা বলারও একটা স্কিল। কথাতেই আছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার, ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার ফার্স্ট। ঠিক আছে, যদি তুমি একজন ভালো বক্তা হতে চাও, প্রথমে তোমাকে একজন ভালো শ্রোতা হতে হবে। তো তারপরে এই কোয়েশ্চেন চলে যাব 12 নম্বর। ইন দ্য রোল অফ স্পিকিং অরাল, এখানে একটা ওয়ার্ড আছে অরাল, AURAL, এর দুটো পার্থক্য আছে, ডিফারেন্স আছে। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা লিখে দিচ্ছি, AURAL, অরাল। এই অরালটা কার সঙ্গে যুক্ত, আর অরাল এটা কার সাথে যুক্ত? একটা হচ্ছে ও আর একটা হচ্ছে AURAL। অরালটা জানতে হবে অডিও রিলেটেড, মানে হচ্ছে এটা শোনার সাথে যুক্ত, লিসেনিং। আর ওরাল স্পিচ আমরা জানি সেটা কিন্তু কথা বলার সাথে যুক্ত, অর্থাৎ স্পিকিংয়ের সাথে। ঠিক আছে, ওরাল হচ্ছে স্পিকিংয়ের সাথে, AURAL ওরালটা হচ্ছে লিসেনিংয়ের সাথে। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিসেনিং। সোশিও কালচারাল ফ্যাক্টরস ইন অ্যাকোয়ারিং স্পিকিং এবিলিটি রিফার্স টু shared values and beliefs. সোশিও কালচারাল ফ্যাক্টর অ্যাকোয়ারিং স্পিকিংয়ের ক্ষেত্রে কী হয়? শেয়ার পলিটিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল পারসেপশনস, শেয়ার ভ্যালুস অ্যান্ড বিলিভস, শেয়ার চাউভিজম, ওকে, চাউভিনিজম, চাউ তো হয় না, এটা কাউভিজম হবে হয়তো, মেবি। একটু জানিও তো এটা এক্স্যাক্টলি কি, আমি ওয়ার্ডটা ফার্স্ট দেখলাম, তো যদি কেউ এটা নিয়ে কোনো আইডিয়া থাকে আমাকে একটু জানিও এটা মানেটা কি, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, সোশিও কালচারাল ফ্যাক্টরস হচ্ছে শেয়ার্ড ভ্যালুজ অ্যান্ড বিলিভস, দ্যাট ইজ কল্ড সোশিও কালচারাল ফ্যাক্টরস। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, হুইচ ইজ ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন অ্যাপার্ট ফ্রম দ্য ফর্মস? ওকে, বলছে হুইচ ইজ ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন অ্যাপার্ট ফ্রম দ্য ফর্মস। এখানে কি ইম্পর্টেন্ট? এখানে হচ্ছে নন ভার্বাল কিউজ। ঠিক আছে, নন ভার্বাল কিউজ হচ্ছে ইম্পর্টেন্ট। পরের কোয়েশ্চেন, লিঙ্গুইস্টিক কমিউনিকেশন মিনস স্ট্রাকচার্ড ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ। লিঙ্গুইস্টিক কমিউনিকেশন হচ্ছে স্ট্রাকচার্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, মানে ইন্টারপার্সোনাল মানে হচ্ছে দুটো ব্যক্তি বা তিনটে ব্যক্তির মধ্যে যেটা এক্সচেঞ্জ করা হচ্ছে, ইন্ট্রাপার্সোনাল মানে একদম নিজের মধ্যেই। ঠিক আছে, তো এটা হচ্ছে লিঙ্গুইস্টিক কমিউনিকেশন, মানে হচ্ছে এটা। পরের কোয়েশ্চেন আমরা দেখব, ইগনোরেন্স। ওকে, ইগনোরেন্স অফ দ্য নন ভার্বাল মেসেজ অফেন লিডস টু, কী হয়? মানে নন ভার্বাল মেসেজে যদি আমরা ইগনোরেন্স করি, সেটা কী করে? লিডস টু, সেটা কোথায় নিয়ে যায় অ্যাকচুয়ালি? সেটা কিন্তু নিয়ে যায় অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে। ঠিক আছে, নন ভার্বাল যে মেসেজ সেটার উপর যদি আমরা গুরুত্ব না দিই তাহলে সেটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রূপ নেয়। ওরাল কমিউনিকেশন ইনভলভস এ ভেরি পাওয়ারফুল নন ভার্বাল কমিউনিকেশন, এ ভেরি পাওয়ারফুল ভার্বাল কমিউনিকেশন। তো ওরাল কমিউনিকেশন কিন্তু এখানে নন ভার্বাল এবং ভার্বাল দুটোকেই বোঝাচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বোথ A and B। অ্যাফেক্টিভ ফ্যাক্টরস, অ্যাফেক্টিভ মানে হচ্ছে প্রাক্ষবিক ক্ষেত্র, সেগুলো কী কী আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, সেগুলো হচ্ছে ইমোশনস, সেলফ এস্টিম, এমপ্যাথি, অ্যাংজাইটি, অ্যাটিটিউড অ্যান্ড মোটিভেশন। হুইচ ইজ অ্যান আমব্রেলা কনসেপ্ট ইন দ্য রোল অফ স্পিকিং? ঠিক আছে, আমব্রেলা কনসেপ্ট। রোল অফ স্পিকিংয়ে যদি আমরা দেখি, তো রোল অফ স্পিকিংয়ে যেটাকে আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে লার্নার্স তাদের জন্য অ্যাকচুয়ালি কী হয়, মানে তার স্পিকিং স্কিলসে যে মাস্টারি অর্জন করা সেটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে।
ঠিক আছে, যে ইংরাজি অর্থাৎ সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ তারা শিখছে সেই কোর্সে তাদের যেন মানে তারা যেন খুব ভালো সেটাকে বুঝতে পারে এবং খুব ভালো বলতে পারে, মানে প্রফিসিয়েন্সি অর্জন করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু মূল লক্ষ্য থাকে। এই রোল অফ স্পিকিংয়ে আমব্রেলা যে কনসেপ্টটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল কম্পিটেন্সের সঙ্গে যুক্ত। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন আমরা যদি চলে যাই তাহলে দেখব এফেক্টিভ ইনস্ট্রাকশন টিচ স্টুডেন্ট স্ট্র্যাটেজিস কি আছে, ইউজিং মিনিমাল রেসপন্সেস, রেকগনাইজিং স্ক্রিপ্টস and using language to talk about language. These strategies help students to learn to speak. ঠিক আছে, minimal responses, recognizing scripts, using language to talk about language, এটা স্পিকের ক্ষেত্রে কি করে আমাদের হেল্প করে। In learning English much importance would be given on oral work. ঠিক আছে, বলছি ইন লার্নিং ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শেখানোর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোথায়, ওরাল ওয়ার্ক মানে কথা বলার ক্ষেত্রে। ঠিক আছে, যেটা বারবার বলছি কমিউনিকেশন ইজ দ্য কি হেয়ার। ঠিক আছে, কমিউনিকেশন কিন্তু এখানে প্রধান লক্ষ্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচারাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম। দুটোই সত্যি কথা, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারালও বটে গঠনগত দিক থেকে এবং ইউনিক সিস্টেমও বটে। তাহলে বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, intrinsic motivation refers to desire within the learners. intrinsic মানে হচ্ছে intrinsic আর হচ্ছে extrinsic। intrinsic মানে হচ্ছে যেটা যে মোটিভেশনটা যে প্রেরণাটা শিক্ষার্থীর ভিতর থেকে আসে, যেটা আমাকে করতেই হবে। ঠিক আছে, এটা ভিতর থেকে আসছে। ঠিক আছে, আমাকে আইএস অফিসার হতে হবে, এটা আমার ভিতর থেকে আসছে। কিন্তু এক্সট্রিনসিক হচ্ছে আমি যদি কোনো পুরস্কারের মানে লোভ ঠিক বলবো না, পুরস্কারের জন্য করছি, যে আমি এটা করলে যদি আমি এটা করি আমি এটা একটা ক্যাডবেরি খেতে পাবো। ঠিক আছে, আমি যদি অঙ্কে খুব ভালো রেজাল্ট করি আমার বাবা আমাকে বেড়াতে নিয়ে যাবে বা একটা সাইকেল কিনে দেবে। তো এই যে জিনিসগুলো সেটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। তো ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে ডিজায়ার উইদিন দ্য লার্নার, আর এক্সট্রিনসিক মোটিভেশন একবারই পড়িয়ে দিচ্ছে, যেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন বাই সামওয়ান। ওকে, পজিটিভ ইন্টারফারেন্স ইজ এ কাইন্ড অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পজিটিভ ইন্টারফারেন্স যেটা কি, পজিটিভ ইন্টারফারেন্স ইজ এ কাইন্ড অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমি বাংলা ইউজ করি, মাদার টাং ইউজ করি, সেটা কিন্তু আমার হয়ে যাবে কী হয়ে যাবে, সেটা আমার নেগেটিভ ইন্টারফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেটিভ ল্যাঙ্গুয়েজ পজিটিভ ইন্টারফারেন্স ইজ এ কাইন্ড অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন্টারফারেন্স। সাকসেসফুল লিঙ্গুইস্টিক কমিউনিকেশন রেফার্স টু ইউজ অফ প্রপার ফর্ম অফ স্পেসিফিক সিচুয়েশন। লিঙ্গুইস্টিক কমিউনিকেশনের জন্য কি বলছে, সাকসেসফুল লিঙ্গুইস্টিক কমিউনিকেশন মানে কি বোঝায়, ইউজ অফ প্রপার ফর্ম অফ স্পেসিফিক সিচুয়েশনস। তাহলে সঠিক উত্তর অপশন এ 26। তাহলে আমরা চলে যাব পরের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার। ওকে, তাহলে চলে যাব ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কত নম্বর চ্যাপ্টার হচ্ছে, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার, যেটা হচ্ছে গ্রামারের যে গুরুত্ব অ্যাকচুয়ালি। ঠিক আছে, গ্রামারের যে গুরুত্ব সেটার উপরে কিন্তু এখানে একটা অ্যানালাইসিস করা হয়েছে। তো এটা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, মিনিংফুল লার্নিং ইজ ফাউন্ড ইন কন্টেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কন্টেন্ট সেন্টার অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো এটা আমার প্রথমে একটুখানি আমার কনসেপ্ট লাগবে, যে কনসেপ্টটাকে আমি জাস্ট 5-6টা লাইনে আমি ক্লিয়ার করে দেবো। এখানে রোল অফ গ্রামার বলতে কী বোঝানো হচ্ছে, রোল অফ গ্রামার বলতে আমরা যদি দেখি আদি অনন্ত কাল ধরে আমাদের যে গ্রামার শেখানো হচ্ছে সেই গ্রামারটা কিন্তু শেখানো হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডে। ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু গ্রামার শেখানো হচ্ছে। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কী হয়, সেটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক মনোরোনাস। ঠিক আছে, অনেক একঘেয়ে লাগে। ওটা হচ্ছে ডিরেক্ট মেথড, মানে আমাদের ইন্ডাকটিভ আর আমাদের যে দুটো অ্যাকচুয়ালি প্রসিডিওর আছে, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ। তো আমাদের কিন্তু ইন্ডাকটিভ যে আরোহী পদ্ধতি সেটাকে ফলো করা হয় না, ডিডাকটিভ পদ্ধতিতে
সারা জীবন গ্রামার শেখানো, এই হচ্ছে গ্রামারের রুলস, এবার তুমি সেটাকে অ্যাপ্লাই করো এবং গ্রামারের কাজ করো। কিন্তু এটা খুবই মোনোটোনাস হয়, এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট মেথড। সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, এসএলটি বা অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, এগুলো কিন্তু রিডিং অ্যান্ড রাইটিং ফ্রম বলছে যে এই যে জিনিসগুলো আমাদের অডিও লিঙ্গুয়াল মেথড, এই মেথডগুলো কী করেছে, আমাদের এমফেসিস করেছে, অনেকটা এমফেসিস করেছে রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে, মানে রিডিং এবং রাইটিংয়ের থেকে লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের ওপর। ঠিক আছে, আমরা আগে যেটা জোর দিতাম গ্রামারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, যে সেটা হচ্ছে গ্রামার আমরা পড়বো এবং গ্রামার লিখতে পারবো, লেখাটা কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল। সেখান থেকে গ্রামারকে শিফট করা হয়েছে লিসেনিং এবং স্পিকিংয়ের ওপর, অর্থাৎ গ্রামার অ্যাজ এ হোল কিন্তু কিছু নয়। ঠিক আছে, অ্যাজ এ হোল গ্রামারের তেমন কোনো গুরুত্ব নেই। যেমন স্টিফেন ক্রাসেন বারবার বলছেন যে যেখানে অ্যাংজাইটি লেভেল খুব লো, সেখানে কিন্তু গ্রামার বা যে কোনো ভাষার মানে কার্যকরী শিক্ষা হয়। ঠিক আছে, যেখানে লার্নাররা কী থাকবে, প্রচণ্ড রিল্যাক্স থাকবে। ঠিক আছে, লার্নার সেখানে কনসেন্ট্রেট করতে পারবে বেশি। কোথায়, সেখানে কিন্তু মানে মিনিংয়ের ওপর, অ্যাকচুয়ালি কমিউনিকেট করার জন্য মানুষের সাথে ইংরাজিতে, সেখানে তার কী লাগবে, মিনিং লাগবে, রাদার দ্যান ফর্ম, যে আমি কি গ্রামাটিক্যাল ফর্ম ইউজ করলাম, তার থেকে অনেক বেশি দরকার মিনিং। তো সেই গ্রামার ট্রান্সলেশন যে মেথড, সেখান থেকে সরে এসে আমরা কি করছি এখন, লিসেনিং এবং স্পিকিংয়ের ওপর বেশি জোর দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে আমরা এই যে কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিটটাকে এখন গ্রহণ করেছি, সেটাকে আমাদের রিপিটেড ওরাল ড্রিলসের মাধ্যমে করতে হবে। অর্থাৎ কী হবে, যে আমরা ফর্মাল যে গ্রামার সেটা অনেক পরে শিখবো, তার আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, মানে স্টুডেন্টসের যে স্পিকিং এবং রিডিং এবিলিটি, সেইটা আগে তৈরি হয়ে যাওয়ার পর আমরা গ্রামার শিখবো, তার আগে গ্রামার শিখবো না। তো ফর্মাল গ্রামার কিন্তু একদম প্রথমেই আমরা শিখবো না, প্রথমে শিখবো ফাংশনাল গ্রামার। এবং অবশ্যই গ্রামার কিন্তু আমরা শিখবো ইন্ডাকটিভ পদ্ধতিতে, কিন্তু আমরা অ্যাপ্লাই করবো ডিডাকটিভ মেথড পরে গিয়ে। ঠিক আছে, আমরা ইন্ডাকটিভ মেথডে প্রথমে আমরা কিছু উদাহরণ নেব, যেটা ইন্ডাকটিভ মেথডের গুণ। প্রথমে আমরা কিছু এক্সাম্পল নেবো, সেখান থেকে আমরা নিজেরাই সূত্র খুঁজে বার করবো, মানে বোঝানোর চেষ্টা করবো স্টুডেন্টদের, এবং পরে গিয়ে সেই স্টুডেন্ট কিন্তু ডিডাকটিভ মেথড ফলো করবে। দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট। ঠিক আছে, এরপর আমরা যদি চলে আসি, তাহলে আমাদের হয়তো এগুলো করতে সুবিধা হবে। মিনিংফুল লার্নিং ইজ ফাউন্ড ইন কন্টেন্ট সেন্টার অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, মিনিংফুল লার্নিং তাহলে আমরা কাকে বলবো, কন্টেন্ট সেন্টার অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু আমার বেশি গুরুত্বপূর্ণ। গ্রামারের এক্সপ্লেনেশন আমার দরকার নেই, অ্যাকুইজিশন অফ প্রপোজিশন নলেজ তেমন দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং দরকার, এবং সেটা হচ্ছে কন্টেন্ট সেন্টার অ্যাপ্রোচে। Which method is based on the theory from example to generalization? ঠিক আছে, এক্সাম্পল থেকে আমরা জেনারেলাইজেশন কোন মেথডে করি, আমরা কিন্তু খুব ভালোভাবে সেটা জানি। সেটা কোন মেথড, ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতিতে, এক্ষুনি যেটা আমি বললাম। তাহলে দুই হয়ে যাবে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রামার টিচিং মেথড ডিস্টার্বস দ্য টিচিং অফ এ টেক্সট বুক অর কম্পোজিশন রাইটিং অ্যাট টাইমস? ঠিক আছে, তো এটা আমরা দেখব যে কোন পদ্ধতিটা বলছে, গ্রামার টিচিংয়ের কোন পদ্ধতিটা যখন আমরা লিখি সেই সময় মানে একটা টেক্সট বুক পড়ানোর সময় অথবা লেখার সময় আমাদেরকে ডিস্টার্ব করে। ঠিক আছে, সেটা কোনটা, ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, দুটোই কিন্তু খুব কার্যকরী পদ্ধতি। ইন্ডাকটিভ মেথড এখানে কিন্তু হবে না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনসিডেন্টাল মেথড। পরের কোয়েশ্চেন যদি দেখি আমরা, আরটিপি মিনস, আরটিপির মানে কি? আরটিপির মানে হচ্ছে রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম। রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম, আরটিপি তার ফুল ফর্ম হচ্ছে রেমেডিয়াল টিচিং প্রোগ্রাম। Remedial teaching is an objective approach, a subjective approach, both objective and subjective approach, none of this। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে remedial teaching by nature is both objective and subjective approach. Number 6, strategic investment refers to investment of time, effort and attention, strategic competence, investment of money and providing aids, none of this। তাহলে investment of time, effort and attention। পরের কোয়েশ্চেন, language also suggest
a new mode of communication. Confidence at the time of speaking, a new mode of thinking, feeling, and acting. The language also suggests a new mode of thinking, feeling, and acting. Okay. Interlanguage refers to what? Interlanguage refers to first language, which is of course the native language. Second language, which the learner learns with effort. প্রথমটা তাহলে অ্যাকুইজিশন, দ্বিতীয়টা লার্নিং। A systematic arrangement of language properties, a systematic or quasi-systematic developmental process। তাহলে ইন্টারল্যাঙ্গুয়েজটা হচ্ছে a systematic or quasi-systematic developmental process। পরের কোয়েশ্চেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাজ নেটিভ ল্যাঙ্গুয়েজ মে এক্সারসাইজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ট্রান্সফার। ঠিক আছে, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ট্রান্সফার। Communicative competence means that a learner capable of understanding the whole system of language, capable of propositional knowledge, and acquiring propositional knowledge, capable of understanding the particular utterance, capable of understanding the whole system of language। তাহলে সঠিক উত্তর whole system of language। What form of grammar do the methodologists of language adhere to after 1950? ঠিক আছে, তারা কি ল্যাঙ্গুয়েজের কথা বলছিল গ্রামারের ক্ষেত্রে? হোয়াট ফর্ম অফ গ্রামারের কথা তারা বলছিল মেথোডোলজিস্টরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 1950-এর পরে স্ট্রাকচারাল গ্রামারের কথা। ঠিক আছে, পরে চলে আসছি আমরা 12 নম্বর কোয়েশ্চেন। হোয়াট ইজ স্টিফেন ক্রাসেন্স মনিটর হাইপোথিসিস? তাহলে স্টিফেন ক্রাসেন্সের যে মনিটর হাইপোথিসিস আছে সেটা কি? সেটা হচ্ছে হিজ মডেল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। হোয়াট আর দ্য টু ডিফারেন্ট টাইপস অফ গ্রামার্স অ্যাজ ফার অ্যাজ টিচিং অফ গ্রামার ইজ কনসার্নড? তাহলে দুটো গ্রামারের প্রসেস আছে, মানে ডিফারেন্ট টাইপস অফ গ্রামার আছে। ঠিক আছে, টিচিং অফ গ্রামারের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা প্রেসক্রিপটিভ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। পরের কোয়েশ্চেন, ফর এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং হুইচ ওয়ান্স শুড বি মিনিমাল অ্যামংগেস্ট দ্য ফলোয়িং? এটা স্টিফেন ক্রাসেনি বলেছেন যে অ্যাংজাইটি লেভেল যত কম হবে শিখন তত ভালো হবে। হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ইন টিচিং অফ গ্রামার বিফোর অ্যান্ড আফটার 1950? 1950 এবং 1950-এর আগে এবং পরে যে গ্রামার টিচিংয়ের ক্ষেত্রে কী চেঞ্জেস এসেছে? একটা হচ্ছে আর্লিয়ার, মানে ফার্স্টে নাম্বার ওয়ানেই, যেটা নাম্বার ওয়ান অর্থাৎ এতেই কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে, যেটা হচ্ছে আর্লিয়ার এমফেসিস অন রাইটিং বাট ল্যাটার ইট চেঞ্জ ইন্টু স্পিকিং। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের কোয়েশ্চেন, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস টু ল্যাঙ্গুয়েজ টিচিং এমফেসাইজড। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কী ছিল? আমাদের গ্রামারের উপর এমফেসিস করেছিল, কিন্তু এখন যেটা এমফেসিস আছে সেটা কমিউনিকেশনের উপর, এবং গ্রামারটা হচ্ছে অ্যাজ এ পার্ট অন হিসাবে আমরা রেখেছি। হোয়াট ইজ দ্য প্রপার অর্ডার? প্রপার অর্ডার কি? এডিটি, অর্থাৎ হচ্ছে অ্যাসেসমেন্ট। ঠিক আছে, প্রপার অর্ডার এখানে কোনটা? এডিটি, অর্থাৎ হবে হচ্ছে অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে ডায়াগনোসিস, এবং লাস্টে হচ্ছে কী হবে? ট্রিটমেন্ট। ঠিক আছে, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। তো এখানে আমরা দেখছি সঠিক অর্ডারে কিন্তু একটাও দেওয়া নেই, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। অ্যাসেসমেন্ট অর্থাৎ কোনো একটা সাবজেক্টকে আমরা অ্যাসেস করছি ফার্স্ট, তারপর সেটাকে ডায়াগনোস করছি এবং তারপরে গিয়ে আমরা ট্রিটমেন্ট করছি। অ্যাসেস, ডায়াগনোস, তারপর হচ্ছে ট্রিটমেন্ট। রোগী যদি দেখাতে আসে ডাক্তারকে, সেটাও কিন্তু একই প্রসেসে হয়। প্রথমে ডাক্তারের কাছে রোগী আসে, সেটা হচ্ছে অ্যাসেস, ডাক্তার দেখছে, তাকে অ্যাসেস করছে, তারপর ডায়াগনোস করছে, তার মধ্যে কি রোগ আছে সেটাকে খুঁজে বার করছে, তারপরে তার ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে অ্যাসেস, ডায়াগনোস এবং তারপরে ট্রিটমেন্ট। When languages are learned without any practice is called, কোনো রকম প্র্যাকটিস ছাড়া যেটাকে আমরা শিখি সেটাকে আমরা বলি অ্যাকুইজিশন। ঠিক আছে, আর যেটাকে আমরা প্র্যাকটিসের সাথে শিখি সেটাকে আমরা বলি লার্নিং। পরের চ্যাপ্টার যাবো আমরা, যেটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। ঠিক আছে, আর ডাইভার্স ক্লাসরুমেতে আমরা কী কী চ্যালেঞ্জেস ফেস করি, দ্যাট ইজ অল অ্যাবাউট। ওকে,
তো এখানে আমরা ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেখছি সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাগ্রাফিয়া। ঠিক আছে, এই অ্যাগ্রাফিয়া, গ্রাফিয়া থেকে এসছে এটা অ্যাগ্রাফিয়া। ঠিক আছে, তো হোয়াট ইজ অ্যাগ্রাফিয়া? অ্যাগ্রাফিয়া হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইন দ্য এবিলিটি টু রাইট। গ্রাফ মানে হচ্ছে কিছু লেখা। ঠিক আছে, এখানে সেই লেখার ক্ষেত্রে যখন কোনো ইম্পেয়ারমেন্ট দেখা যায়, অসঙ্গতি দেখা যায় রাদার, তখন সেটাকে আমরা বলছি অ্যাগ্রাফিয়া। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে এ লার্নিং ডিসএবিলিটি দ্যাট ইজ characterized by impairment of a person's fluency or comprehension accuracy in being able to read। আচ্ছা, পরের দুটো কী কী রয়েছে, যে ডিসএবিলিটি টু লার্ন প্রপারলি আর ইনভলভস ইন, এবং দ্বিতীয়তে কী রয়েছে, ইনভলভস দ্য ডিসএবিলিটি টু লার্ন প্রপারলি, ইনভলভস দ্য ডিসএবিলিটি টু কম্প্রিহেন্ড প্রপারলি, আর হচ্ছে প্রথমেরটা আছে যেটা হচ্ছে পার্সনসের ফ্লুয়েন্সির কথা বলছে, অথবা তার কম্প্রিহেনশন অ্যাকুরেসির কথা বলছে। সেটা কিসের ক্ষেত্রে? পঠনের ক্ষেত্রে। ডিসলেক্সিয়া সবসময় কিন্তু পঠনের ক্ষেত্রে। তাহলে এরা কি পড়ে সাধারণত? এরা পি কে কিউ পড়ে। ঠিক আছে, আবার ওনকে এরা পড়ে নাও। ঠিক আছে, এই ধরনের যাদের অক্ষমতা রয়েছে সেটাকে আমরা বলছি ডিসলেক্সিয়া। এফেজিয়া আমরা দেখলাম, গ্রাফিয়া বললাম, এবার দেখলাম এফেজিয়া কি? এফেজিয়া হচ্ছে রিমেম্বারিং ওয়ার্ডস। ঠিক আছে, টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট দ্যাট ইনভলভস ডিফিকাল্টি ইন রিমেম্বারিং ওয়ার্ডস। যখন কোনো ফেজ, এখানে কথা বলা হচ্ছে, ফেজের কথা বলা হচ্ছে, ফেজ। ঠিক আছে, সেই ফেজ যখন আমার মনে রাখতে অসুবিধা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইফেজিয়া। অর্থাৎ এ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট দ্যাট ইনভলভস ডিফিকাল্টি ইন রিমেম্বারিং ওয়ার্ডস। Natural learning. What is natural learning? Learning a second language, acquisition of a second language, performance in language second language, and none of these. তাহলে চারের হয়ে যাবে অপশন বি, যেটা হচ্ছে আমাদের অ্যাকুইজিশন, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ন্যাচারাল লার্নিং। ঠিক আছে, অপশন বি। গ্রামার ইজ ভাইটাল ইন অ্যাকুইজিশন অফ ইংলিশ, লার্নিং ইংলিশ, ফ্লুয়েন্সি, অ্যান্ড হচ্ছে নান অফ দিস। তাহলে গ্রামার হচ্ছে আমাদের ভাইটাল কিসের ক্ষেত্রে? গ্রামার আমাদের ভাইটাল অবভিয়াসলি লার্নিং ইন ইংলিশের ক্ষেত্রে। অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের গ্রামার লাগবে না। আমরা যখন বাংলা ভাষা ছোটো থেকে শিখি, ঠিক আছে, মানে শিখি না, বাংলা ভাষা যখন আমরা অ্যাকুয়ার করি, নিজের মধ্যে আত্মীকরণ করি, সেই সময় আমরা গ্রামার শিখি না। তবুও কিন্তু 5 বছর বয়স পর্যন্ত, 5 বছর বয়সে কিন্তু আমরা গ্রামাটিক্যালি একদম কারেক্ট ওয়ার্ড বলতে পারি, কারেক্ট সেন্টেন্স বলতে পারি। কিন্তু আমার কোনো একটা ভাষা যখন শিখছি তখন কিন্তু লার্নিং ইংলিশের দরকার হচ্ছে। দ্যাট ইজ এখানে বলতে চাইছে, এখানে কিন্তু এটাই বলতে চাইছে, that is depicted here. Okay, the subconscious process of learning promotes, subconscious process of learning promotes কি করে? অ্যাকুরেসি, ফ্লুয়েন্সি, প্রপোজিশনাল নলেজ, আর হচ্ছে পারফরমেন্স। তাহলে আমরা দেখব যে সাবকনসিয়াস প্রসেস আমাদের কিন্তু তৈরি করা যেটা, সেটা হচ্ছে মেনলি কিন্তু ফ্লুয়েন্সি। পরের কোয়েশ্চেন দেখব, কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস প্রেডিক্টস। ঠিক আছে, কন্ট্রাস্টিভ মানে বিপরীত, সেটা এটা এখান থেকে এসছে। কন্ট্রাস্টিভ যে অ্যানালাইসিস সেটা কি প্রেডিক্ট করে? সেটা প্রেডিক্ট করে হচ্ছে এরর ইন ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরর ইন ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু প্রেডিক্ট করে। এখানে কী কী আছে? এরর ইন এক্সপ্রেশন, এরর ইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা তো কখনোই হবে না। কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস যেটা প্রেডিক্ট করে সেটা হচ্ছে এরর ইন ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস কি কম্পেয়ার করে? কন্ট্রাস্টিভ যে ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস সেটা কি হয়? সেটা হচ্ছে মাদার টাংকে টার্গেট ল্যাঙ্গুয়েজে কম্পেয়ার করে। মাদার টাংয়ের সঙ্গে টার্গেট ল্যাঙ্গুয়েজ, এখানে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে আমার ইংরাজি। ঠিক আছে, এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো ইংলিশকে কী করে? মাদার টাংয়ের সঙ্গে কম্পেয়ার করে, সেটাই কিন্তু কন্ট্রাস্টিভ অ্যানালাইসিস বা বিপরীত যে অ্যানালাইসিস সেটাই কিন্তু কাজ। ঠিক আছে, এটা কি প্রেডিক্ট করে? এটা হচ্ছে প্রেডিক্ট করে এরর্স ইন ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মোস্ট এফেক্টিভ টিচিং এইডস আর অবভিয়াসলি অডিও ভিজুয়াল, যেখানে অডিও থাকবে ভিজুয়ালও থাকবে, দ্যাট ইজ কল্ড অডিও ভিজুয়াল যে এইড, সেটাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের মানে কি বলবো সুবিধাকারী বা সবথেকে বেশি এফেক্টিভ। ঠিক আছে, তাহলে 9 অপশন বি। দ্য চাইল্ড লার্নস ওয়েল ইন, ঠিক আছে, ফর্মাল সিচুয়েশন, ইনফর্মাল সিচুয়েশন, এরকম এই কোয়েশ্চেনটা বোধহয় লাস্ট যে চ্যাপ্টার ছিল সেখানেও ছিল। ইনফর্মাল সিচুয়েশন, ক্লাসরুম সিচুয়েশন, আর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে চিলড্রেন কোথায় বেশি শেখে? অবভিয়াসলি ইনফর্মাল সিচুয়েশন। তাহলে 10-এর হচ্ছে অপশান বি।
11 হচ্ছে হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন ন্যাচারালি অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, যখন ল্যাঙ্গুয়েজকে ন্যাচারালি শেখা হয় এবং কোনো রকম প্র্যাকটিস ছাড়া শেখা হয়, দেন ইট ইজ কল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডার্থ, অ্যাকুইজিশন, আর হচ্ছে নান অফ দিস। তাহলে আমরা সেটাকে অবভিয়াসলি কী বলবো, সেটাকে আমরা বলবো অ্যাকুইজিশন। ঠিক আছে, আত্মীকরণ, যেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়। 12 কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য থিওরি বেসড অন দ্য হ্যাবিট ফরমেশন দ্যাট সেজ দ্যাট হিউম্যান অর এনি ক্রিয়েচার gives response due to stimulus or human learn due to stimulus। ঠিক আছে, তো তাহলে কী বলছে, হুইচ অন বেসড অন দ্য হ্যাবিট ফরমেশন, ঠিক আছে, অভ্যাস যে গঠন সেটা হচ্ছে দ্যাট সেজ, সেটা কি বলছে, হিউম্যান অর এনি ক্রিয়েচার, যে কোনো ক্রিয়েচার অথবা হিউম্যানের ক্ষেত্রে, গিভস রেসপন্স, এটা রেসপন্স দিচ্ছে, ডিউ টু স্টিমুলাস, উত্তেজনার জন্য, অর হিউম্যান লার্ন, অথবা মানুষের শিখনের দ্বারা, ডিউ টু স্টিমুলাস, এই মানুষের শিখনের ডিউ টু স্টিমুলাস, এই উত্তেজনার দ্বারা। তো এটাকে আমরা কি বলছি, ক্লাসিক্যাল কন্ডিশনিং। ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং আমরা পড়েছি। ঠিক আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল যে কন্ডিশনিংটা সেটা কি দেখছি আমরা, সেটা কার, সেটা অ্যাকচুয়ালি প্যাভলভের। ঠিক আছে, যেটা তিনি কুকুর নিয়ে পরীক্ষা করেছিলেন। আর অপারেন্ট যে কন্ডিশনিং সেটা কি করেছেন, সেটা করেছেন বিএফ স্কিনার, যেটা ইঁদুর নিয়ে তিনি পরীক্ষা করেছেন। লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য স্টেজেস অফ লার্নিং, অ্যাকুইজিশন, মেনটেনেন্স, জেনারেলাইজেশন। এই তিনটেই কিন্তু আমরা দেখব লার্নিংয়ের বিভিন্ন স্টেজ, কিন্তু অপশান ডি যেটা আছে অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন ইজ নট আ স্টেজ অফ লার্নিং। ঠিক আছে, অ্যাডাপ্টেশন কোনো স্টেজ নয় লার্নিংয়ের। অ্যাকুইজিশন, মেনটেনেন্স এবং জেনারেলাইজেশন এগুলো কিন্তু লার্নিংয়ের স্টেজেস, কিন্তু অ্যাডাপ্টেশন কোনো রকম স্টেজ নয়। পরের কোয়েশ্চেন, পরের যে চ্যাপ্টার আমরা চলে যাব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। ল্যাঙ্গুয়েজ স্কিলস, তো ল্যাঙ্গুয়েজ স্কিলসে আমরা দেখে নেব কী কী স্কিলস আছে। LSRW ল্যাঙ্গুয়েজ স্কিলে যেটা আছে LSRW, সেটা আমরা খুব ভালো করে পড়েছি। ঠিক আছে, লিসেনিং কী কী ছিল, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড হচ্ছে রাইটিং, যেখানে আমরা সেই বটম আপ প্রসেসিং, টপ ডাউন প্রসেসিং আমরা পড়ে এসেছি। সেই টপ ডাউন প্রসেসিং, বটম আপ প্রসেসিংয়ের কথা এখানেও আসবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। হুইচ অফ দ্য ফলোয়িং is that kind of speaking situation in which we find ourselves। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু সেই পঠনের ব্যাপারগুলো পাবো, যেটা হচ্ছে সেই সরব পাঠ, নীরব পাঠ, যেগুলো আমরা বাংলায় পড়ে এসেছি, সমস্ত কিছুই কিন্তু এখানে থাকবে, ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, তো এটা ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্যাট কাইন্ড অফ স্পিকিং সিচুয়েশন ইন হুইচ উই ফাইন্ড আওয়ারসেলভস। ঠিক আছে, তো এটা যদি আমরা দেখি, তো আমরা দেখব কী কী অপশান রয়েছে। ওকে, একটা, দুটো, তিনটে অপশান, ABC আর ডি হচ্ছে অল অফ দিস। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন্টারেক্টিভ, পার্সিয়ালি ইন্টারেক্টিভ, আর হচ্ছে নন রিয়াক্টিভ। তো আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের যে জায়গায় দেখি, আমরা যেটা দেখি সেটা হচ্ছে, এক হচ্ছে ইন্টারেক্টিভের কথা বলছে অবশ্যই, পার্সিয়ালি ইন্টারেক্টিভ অবশ্যই, নন রিয়াক্টিভ, তিনটি আমরা দেখি। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দিস। পরের কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ইজ দ্য প্লেস where the learners have to listen on headphone. The language labs are set up with a view to provide listening activities in order to make them developing good analyze habit, speech habit, criticizing habit or listening habit। তাহলে সঠিক উত্তর অবভিয়াসলি স্পিচ হ্যাবিট তৈরি করার জন্য এটা কিন্তু রেডি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, যেখানে কি করা যায়, যেখানে লার্নার্সরা হেডফোনে শোনে এবং সেখানে কি হয়, সেই ল্যাঙ্গুয়েজ ল্যাবে বিভিন্ন লিসেনিং অ্যাক্টিভিটিস প্রস্তুত করা হয়েছে তাদেরকে স্পিচের যে হ্যাবিট সেটাকে ডেভেলপ করার জন্য। অ্যাকর্ডিং টু এ ফিউ এক্সপার্টস, দ্য স্টুডেন্টস হু স্টাডি গ্রামার আর ভেরি অফেন এবল টু সলভ গ্রামাটিক্যাল এক্সারসাইজ বাট ডু নট রাইট কারেক্ট স্পিচ। বলছে যারা সাধারণত কী হয়, স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টরা যারা সাধারণত গ্রামারে খুব ভালো হয় এবং তারা খুব সুন্দরভাবে গ্রামার এক্সারসাইজ সলভ করতে পারে, কিন্তু কারেক্ট স্পিচ তারা কিন্তু লিখতে পারে না। ঠিক আছে,
আইইপি স্ট্যান্ডস ফর, অর্থাৎ আইইপির ফুল ফর্ম কি? আইইপির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, দ্যাট ইজ কল্ড আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। স্পিকিং ইজ এ ড্যাশ স্কিল। স্পিকিং আমরা কি জানি? প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে? এটা বারবার আমরা করে এসেছি। স্পিকিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ওকে, তারপরে রাইটিং কি স্কিল? রাইটিং আমরা জানি রাইটিং কি স্কিল? রাইটিং হচ্ছে অবভিয়াসলি একটা প্রোডাক্টিভ স্কিল। লিসেনিং কি স্কিল? লিসেনিং কিন্তু আমাদের কি স্কিল? অবভিয়াসলি রিসেপটিভ স্কিল। LSRW আমি বলেছিলাম, এল এবং আর এটা হচ্ছে রিসেপটিভ, ঠিক আছে? অডিটরি লার্নার্স প্রেফার, অডিটরি লার্নার্সরা কি প্রেফার করে? অপশন এ বলছে যে টু রিসিভ আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন বাই হিয়ারিং, টু রিসিভ ইনফরমেশন বাই সিইং, টু লার্ন বেস্ট ভাইয়া মোমেন্ট অ্যান্ড টাচ। মোমেন্ট অ্যান্ড টাচ কিন্তু আমরা একটু আগে পড়ে এসেছি। অ্যান্ড নান অফ দিস। তাহলে অডিটরি লার্নার্স যেটা, তারা কিন্তু কীভাবে পছন্দ করে? তারা কিন্তু শুনতে পছন্দ করে। তাহলে টু রিসিভ আইডিয়াস ইনফরমেশন বাই হিয়ারিং। পরের কোয়েশ্চেন, ইএলটি মানে কি? ইএলটি মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? এসএলডি মানে, আচ্ছা আমাকে একটা কমেন্টস করে জানাও এসএলডি মানে কি, ঠিক আছে? আর ইএসএল মানে কি? ইএসএল মানে কি? ইএসএলটা আমি বলে দিচ্ছি, ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমাকে এসএলটি মানেটা জানাও কমেন্টসে। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এটা সঠিক উত্তরে কী হয়ে গেল? ইএলটির ফুল ফর্ম, ইএলটির ফুল ফর্ম হয়ে গেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। পরের কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি সিস্টেম অফ সায়েন্স অ্যান্ড সিগনিফিকেন্স। তাহলে আরবিট্রারি সিস্টেম যেটা কী করে? ইচ্ছে মতো বা স্বাধীন একটা সিস্টেম, ফ্রি সিস্টেম অফ সায়েন্স অ্যান্ড সিগনিফিকেন্স, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পরের কোয়েশ্চেন আমরা চলে যাব, ইএসপি মানে কি? ইএসপি মানে হচ্ছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। ইএসপি ইজ, হোয়াট ইজ ইএসপি? ইএসপি ইজ অ্যান ইনডিসপেন্সেবল স্টাডি অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে? একটা হচ্ছে অপরিহার্য স্টাডি, উপাদান পড়ার ক্ষেত্রে, অফ ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য একটা ইনডিসপেন্সেবল স্টাডি, ঠিক আছে? সেটা হচ্ছে ইএসপি। ইএসপির ফুল ফর্ম তাহলে আমরা কি পড়লাম? ইএসপির ফুল ফর্ম আমরা পড়লাম ইংলিশ ফর স্পেসিফিক পারপাসেস, ঠিক আছে? আর এটার কাজ কি? এটার যদি আমরা কাজ দেখি তাহলে আমরা দেখব ইংলিশটা কি? একটা ইনডিসপেন্সেবল স্টাডি অফ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং। ESP has always seen itself as material driven and a classroom based activity. ESPটা তাহলে কি? মেটেরিয়াল ড্রিভেন এবং সেটা হচ্ছে ক্লাসরুম বেসড একটা অ্যাক্টিভিটি। ESP হ্যাজ বিন কনসার্নড উইথ প্র্যাকটিক্যাল আউটকামস। ESP কার সাথে কনসার্ন, মানে ESP কার উপর নির্ভরশীল? সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আউটকামসের উপর। Most writing about ESP is concerned with aspects of teaching, materials production and text analysis, ঠিক আছে? পরের কোয়েশ্চেন, টিচিং অ্যান্ড মেটেরিয়ালস অফ ESP আর ফাউন্ডেড অন দ্য রেজাল্ট অফ নিড অ্যানালাইসিস। তাহলে নিড অ্যানালাইসিসের ওপর কিন্তু টিচিং, মানে ESP টিচিং অ্যান্ড মেটেরিয়ালস, এটা কিন্তু ফাউন্ডেড অন, এর উপর ভর করে দাঁড়িয়ে আছে এই নিড অ্যানালাইসিসের রেজাল্টের উপর। ESP ইজ জেনারেলি টট টু ইন্টারমিডিয়েট স্টুডেন্টস। ESP কাদেরকে শেখানো হয়? ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের জন্য, অ্যাডভান্স স্টুডেন্টসদের জন্য, বিগিনার্সদের জন্য, না অল অফ দেমের জন্য? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দেমের জন্য। ESP মানে হচ্ছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, ঠিক আছে? তো আমরা চলে যাব পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে টেস্টিং অ্যান্ড এভলিউশন। First question, discourse competence refers to intersentential relationship, ঠিক আছে? টেস্টিং অ্যান্ড এভলিউশনে আমরা চলে যাচ্ছি, যেখানে আমরা প্রথম কোয়েশ্চেন পাচ্ছি, ডিসকোর্স কম্পিটেন্স রেফার্স টু ইন্টারসেন্টেন্সিয়াল রিলেশনশিপ, কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি, লিসেনিং এবিলিটি, কম্প্রিহেনশন অফ মিনিং। তাহলে ফার্স্টেরটার সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে ডিসকোর্স কম্পিটেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি
intersentential relationship. Okay. Discourse competence refers to intersentential relationship. Second question, a child can speak in English fluently because of, একটা শিশু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে, তার কারণ কি? তার কারণ হচ্ছে ন্যাচারাল এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। থার্ড কোয়েশ্চেন, অরাল মানে আমি বলেছি লিসেনিংয়ের কথা। অরাল মিডিয়াম রেফার্স টু দ্য স্কিল অফ 3B, which is listening. Which one of the following is not a basic principle around which a teacher could plan his or her examples? ঠিক আছে, তাহলে চারের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কি আছে যে বোথ অ্যাকচুয়ালি, বি শিওর দ্য এক্সাম্পলস আর অ্যাকিউরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইউজ দ্য এক্সাম্পলস অ্যাজ টিচিং টুলস। ঠিক আছে, তাহলে বেসিক বলছে যে বেসিক প্রিন্সিপাল নয় অ্যারাউন্ড হুইচ এ টিচার কুড প্ল্যান হিজ অর হার এক্সাম্পলস। তাহলে বি শিওর দ্যাট এক্সাম্পলস আর অ্যাকুরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, ইউজ দ্য এক্সাম্পল অ্যাজ টিচিং টুলস। তাহলে এখানে অপশন এ অ্যান্ড বি বোথ আর রাইট অ্যান্সার। হুইচ ইজ দ্য কারেক্ট টার্ম ফর অ্যাপটিটিউড টেস্ট? তাহলে অ্যাপটিটিউড টেস্টের জন্য তাহলে কোন টার্মটা আমরা ইউজ করি? অ্যাপটিটিউড টেস্ট জন্য আমরা ইউজ করি প্রোগ্নোস্টিক টেস্ট। ওকে, অ্যাপটিটিউড টেস্টের জন্য আমরা ইউজ করি প্রোগ্নোস্টিক টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট অ্যাকচুয়ালি প্রোগ্নোস্টিক টেস্ট। ঠিক আছে, তো মনে রাখতে হবে অ্যাপটিটিউড টেস্ট ইজ অলসো কল্ড প্রোগ্নোস্টিক টেস্ট। ওকে, তো তারপর আমরা চলে আসছি, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর চকিং আউট প্রপার এভলিউশন? তো চকিং আউট প্রপার এভলিউশনের কথা বলতে আমরা কী বোঝাই? ইন্সপিরেশন ইন স্টুডেন্টস, নেচার অফ কোর্স কন্টেন্টস, অবজেক্টিভস অফ দ্য কোর্স। তাহলে চকিং আউট প্রপার এভলিউশন বলতে আমরা বোঝাই অবজেক্টিভস অফ দ্য কোর্স। হোয়াট ইজ আ ডায়াগনস্টিক টেস্ট? ডায়াগনস্টিক টেস্ট ফার্স্ট কথা বলছে ইট ইজ টু আইডেন্টিফাই স্টুডেন্টস এবিলিটিস ডিউরিং এ টিচিং প্রোগ্রাম। ওকে, তারপর বলছে ইট ইজ ইউজ টু প্লেস দ্য স্টুডেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ লিসেনিং। ইট ইজ ডিজাইন টু ডিসকভার স্টুডেন্টস পোটেন্সিয়াল অ্যান্ড লাস্ট। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ইট ইজ টু আইডেন্টিফাই স্টুডেন্টস এবিলিটিস ডিউরিং এ টিচিং প্রোগ্রাম। তাহলে ডায়াগনস্টিক টেস্ট যেটা, সেটা সঠিক উত্তর 7-এর এ, অর্থাৎ ইট ইজ টু ডায়াগনস্টিক টেস্টটা কি? সেটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই স্টুডেন্টস এবিলিটিস ডিউরিং এ টিচিং প্রোগ্রাম চলাকালীন যে টেস্ট, সেটাকে আমরা বলছি ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, প্রসিডিউরাল নলেজ of English suggests knowing how to exercise knowledge, knowing that such and such in the case, knowing cognitive knowledge, knowing clear explanation। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমার হয়ে যাবে knowing how to exercise knowledge। ঠিক আছে, knowing how to exercise knowledge। propositional knowledge of English suggests, ঠিক আছে, propositional knowledge of English suggests knowing how to exercise knowledge, knowing that such and such in the case, knowing skills and knowing applications। তাহলে এখানে আমরা 8 আর 9 যে দুটো আমরা কোয়েশ্চেন দেখছি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 8-এ যেটা বলছে প্রপোজিশনাল নলেজ, এবং দ্বিতীয়ত বলছে প্রপোজিশনাল নলেজ যেটা, সেটা ইংরাজিতে যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে সাচ অ্যান্ড সাচ কেস। ঠিক আছে, সাচ অ্যান্ড সাচ ইজ দ্য কেস, এটা হচ্ছে প্রপোজিশনাল নলেজের ক্ষেত্রে বলছে, রাইট? এটা হচ্ছে প্রপোজিশনাল নলেজ, সেখানে নোয়িং সাচ অ্যান্ড সাচ ইন দ্য কেসের কথা বলছে। আর যেটা হচ্ছে প্রসিডিওরাল নলেজ, প্রসিডিওরের কথা বলছে, সেটা হচ্ছে নোয়িং হাউ টু এক্সারসাইজ নলেজ, দ্যাট ইজ দ্য মেন মোটো অর মেন থিং ইন প্রসিডিওরাল নলেজ। আর প্রপোজিশনাল নলেজে আমরা শুধুমাত্র সাচ অ্যান্ড সাচ ইন দ্য কেসে জানলেই সেটা কিন্তু আমরা বলি প্রপোজিশনাল নলেজ। ঠিক আছে, তো
পরের যে আমরা চলে যাচ্ছি 10 নম্বর কোয়েশ্চেন, ইমাজিনেটিভ ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ অকার্স when language is used to convey facts and information, when language is used to tell stories and jokes and to create an imaginary environment। আমরা বুঝতেই পারছি ইমাজিনারির কথা বলছি, ইমাজিনেটিভ ফাংশনের কথা বলছে, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন স্টোরি বলা, জোকস বলা এবং ক্রিয়েট অ্যান ইমাজিনারি এনভায়রনমেন্ট তার কথাই বলা হচ্ছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, হিউরিস্টিক ফাংশন আবিষ্কারমূলক যেটাকে বলছি, ঠিক আছে, অফ দ্য ল্যাঙ্গুয়েজ অকার্স when language is used to convey facts and information, when language is used to tell stories and jokes and to create an imaginary environment, when language is used to gain knowledge about the environment, and when language is used to make contact with other and form relationships। তাহলে সঠিক উত্তর আমার হয়ে যাবে when language is used to gain knowledge about the environment, that is called heuristic। ঠিক আছে, ইমাজিনেটিভের ক্ষেত্রে আমার কি হয়, ইমাজিনেটিভের ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে স্টোরি এবং জোকস বলার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমাজিনেটিভ, কল্পনার যে কাজ, রাইট। এরপর আমার যেটা চলে আসছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অকার্স। রিপ্রেজেন্টেশনাল ফাংশনাল যেটা কাজ সেটা হচ্ছে কি, when language is used to convey facts and information, যখন আমরা কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে নিয়ে কথা বলছি, রাইট, যখন কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে নিয়ে কথা বলছি সেটাকে আমরা বলছি রিপ্রেজেন্টেশনাল ফাংশন। ঠিক আছে, রিপ্রেজেন্টেশনাল ফাংশন, কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে যখন আমরা কনভে করছি, রাইট। তো এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব ইন্টারঅ্যাকশনাল ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ইন্টারঅ্যাকশনাল ফাংশন আমরা কখন বলছি, যখন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেক কন্ট্যাক্ট উইথ আদার অ্যান্ড ফর্ম রিলেশনশিপস। তাহলে এটা বোঝাই যাচ্ছে ইন্টারাকশন যখন আমরা কারোর সাথে করছি, দ্যাট ইজ কল্ড ইন্টারাকশন। আমরা যখন করছি, আমরা যখন তাহলে ইন্টারাকশন করছি, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেক কন্ট্যাক্ট উইথ আদার্স অ্যান্ড ফর্ম রিলেশনশিপস, সেটাকে আমরা বলছি ইন্টারাকশনাল ফাংশন। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা এগুলোকে এই চারটেকে আরেকবার চোখ বুলিয়ে নিই যদি এখান থেকে কোয়েশ্চেন আসে। তো প্রথম হচ্ছে ইমাজিনেটিভ, যেটা হচ্ছে আমরা টেল স্টোরিজ এবং জোকসের ক্ষেত্রে। হিউরিস্টিকের ক্ষেত্রে আমরা কোনটাকে বলছি, হিউরিস্টিক বলছি যে আমরা কোনো এনভায়রনমেন্টে কোনো ব্যাপারে নলেজ গেইন করছি। রিপ্রেজেন্টেশনালকে কাকে বলছি, রিপ্রেজেন্টেশনাল হচ্ছে কোনো ফ্যাক্ট বা ইনফরমেশন একে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজের দ্বারা কনভে করছি। এবং ইন্টারাকশনাল কাকে বলছি, ইন্টারাকশনাল আমরা তাকেই বলছি যখন আমরা কোনো পার্সনের সাথে ইন্টারাক্ট করছি। আচ্ছা, তারপর হচ্ছে চলে আসছি রেগুলেটরি ফাংশন। রেগুলেটরি ফাংশন যেটা, সেটা হয়ে যাচ্ছে এখানে হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল আদার্স হোয়াট টু ডু। ঠিক আছে, রেগুলেটরি, এখানে রেগুলেটরি মানে কি, আদেশ দিচ্ছে বা রেগুলেট করছে, ঠিক আছে, চালনা করছে রাদার। ঠিক আছে, রেগুলেটর সঠিক বাংলা যদি আমি বলি সেটাকে বলছি চালনা করছে। তাহলে এখানে চালনা করার কথাই কিন্তু বলা হচ্ছে যে হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল আদার্স হোয়াট টু ডু, কী করা উচিত, চালনা করার কথা বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি রেগুলেটরি ফাংশন। তাহলে অপশন বি ইজ দ্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইনস্ট্রুমেন্টাল ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ কি বলছে, when a language is used to convey facts and information, যেখানে আমরা পাচ্ছিলাম সেটাকে আমরা কি বলছিলাম, রিপ্রেজেন্টেশনাল। ঠিক তো, তাহলে এটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে when language is used to tell stories and jokes, সেটা আমরা কোথায় পাচ্ছিলাম, ইমাজিনেটিভে। when language is used to gain knowledge about the environment, সেটা হচ্ছে হিউরিস্টিক। ঠিক আছে, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল দেখো এখানে। আর when the child uses language to express their needs, ইনস্ট্রুমেন্টের কথা বলছে। ঠিক আছে, সেটা হচ্ছে যখন কোনো চাইল্ডের নিডের কথা হচ্ছে, কিছু তার চাহিদা, তখন সেটাকে আমরা বলছি ইনস্ট্রুমেন্টাল। তাহলে এক্সপ্রেস দেয়ার নিডস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, এখানটা দেখো এই যে ফাংশনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে শুধু কোয়েশ্চেনের দ্বারাই। টুলস ফর ইন্টারনাল ফর্মেটিভ এভলিউশন ইনক্লুডস, ইন্টারনাল ফর্মেটিভ এভলিউশনের জন্য কী কী টুলস লাগে, সার্ভে, অবভিয়াসলি, কেস স্টাডি, নেচার স্টাডি। তাহলে এখানে অল অফ দিস, অর্থাৎ তিনটেই হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্য অ্যাসেসমেন্ট টেকনিক শুড ফোকাস অন, অ্যাসেসমেন্ট টেকনিকটা কিসের ওপর ফোকাস করে, এক হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ নলেজ। তাহলে এখানেও আমরা দেখব দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। আন্ডারস্ট্যান্ডিং মানে এখানে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং লাগে, এনহ্যান্সমেন্টের মানে এনহ্যান্সমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নলেজ। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার দুটোই। তারপর এই কোয়েশ্চেন, সামেটিভ এভলিউশন ইজ জাজমেন্টাল, ডায়াগনস্টিক, প্রোগ্যানস্টিক অ্যান্ড নান অফ দিস। ঠিক আছে,
তাহলে আমরা সামেটিভ এভলিউশনের ক্ষেত্রে দেখব দুটো এভলিউশন হয়, ঠিক আছে, একটা হচ্ছে ফর্মেটিভ, একটা হচ্ছে সামেটিভ। ফর্মেটিভটা কখন হয়? যখন সেটা শিখন চলাকালীন, এবং সামেটিভ হয় একদম শিখনের শেষে গিয়ে, ঠিক আছে। শিখনের শেষে গিয়ে যেটা হয় সেটা হয় সামেটিভ। তো এখানে বলছে সামেটিভ এভলিউশনটা কেমন? জাজমেন্টাল, ডায়াগনস্টিক হবে না। তার কারণ হচ্ছে ডায়াগনস্টিকটা কখন হয়? ডায়াগনস্টিক এভলিউশন হচ্ছে সেই শিক্ষণটা চলাকালীন হয়, ডায়াগনোস করা হয়, তো এটা হবে না। তো তারপরে আমরা চলে আসছি যে প্রোগ্নোস্টিক এবং জাজমেন্টাল আমার পড়ে থাকছে, ঠিক আছে। প্রোগ্নোস্টিক, এই ডায়াগনস্টিক টেস্টটা কী হয়? ডায়াগনস্টিক টেস্টটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ইট ইজ টু আইডেন্টিফাই স্টুডেন্টস এবিলিটিস ডিউরিং এ টিচিং প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রাম চলাকালীন যেটা আমার হচ্ছে সেটাই কিন্তু আমার ডায়াগনস্টিক। এবার আমি আরেকটা জিনিস জানি যে অ্যাপটিটিউড যে টেস্ট, সেই অ্যাপটিটিউড টেস্টটি কিন্তু আরেকটাই নাম হচ্ছে প্রোগ্নোস্টিক টেস্ট। তাহলে আমার এখানে অপশান যেটা সি আছে, ঠিক আছে, অপশান যেটা সি আছে প্রোগ্নোস্টিক টেস্ট, তাহলে এটা অ্যাকচুয়ালি প্রোগ্নোস্টিক টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাপটিটিউড যে টেস্ট সেটাকেই আমরা বলছি প্রোগ্নোস্টিক। তাহলে এটা আমার হচ্ছে না, ডায়াগনস্টিক তো হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমার সঠিক উত্তর আমার কী হয়ে যাচ্ছে? সঠিক উত্তর আমার হয়ে যাচ্ছে অবভিয়াসলি জাজমেন্টাল। ওকে, দ্য পিকক মডেল ইজ ইন অপারেশন ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে পিকক মডেল কত সালে এসছে? সেটা 2013 সালে। শর্ট টার্ম প্রফেশনাল কোর্সেস সাপোর্টেড বাই দ্য RMSA প্রোগ্রাম ইজ কল্ড স্টাডি ট্যুরস, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, কিছু নয়, ঠিক আছে। RMSAর দ্বারা যে প্রোগ্রাম, মানে প্রোগ্রামের দ্বারা যে সাপোর্ট করা হয়েছে শর্ট টার্ম প্রফেশনাল কোর্সেসকে, সেটাকে কী বলা হয়? স্টাডি ট্যুরস। দ্য কাস্টোডিয়ান অফ পিকক কার্ড ফর CCEB, ঠিক আছে, CCE ফুল ফর্ম কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, ঠিক আছে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন বিয়ে লিখতে পিকক কার্ড কাস্টোডিয়ান কি? কাস্টোডিয়ান হচ্ছে সেখানে অবভিয়াসলি ক্লাস টিচার, ঠিক আছে। কাস্টোডিয়ান হচ্ছে ক্লাস টিচার পিকক কার্ডে। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি শেষ দুটো চ্যাপ্টারের দিকে, অর্থাৎ নেক্সট চ্যাপ্টার হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, TLM। তাহলে TLM নিয়ে আমরা আগেও পড়েছি, যেটা হচ্ছে TLM হচ্ছে আমার স্টাডি বুক, হচ্ছে মেন আমার TLM যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। তার সঙ্গে সঙ্গে এখন যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে মাল্টিমিডিয়া TLM, অর্থাৎ বহুধা মাধ্যম বাংলায় বললে। তো এই যে বহুধা মাধ্যম, তার কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। টেক্সট বুকেরও কিছু সুবিধা অসুবিধা আছে। আমরা পড়েছি টেক্সট বুক কিন্তু একটা উপকরণ মাত্র, একমাত্র উপকরণ কিন্তু নয়। টেক্সট বুককে শুধুমাত্র টেক্সট বুক বেসড হলে হবে না, তার সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া মাধ্যমেও কিন্তু আমাদের উপযোগী হয়ে উঠতে হবে। তার সাথে সাথে আর আমরা কি বলতে পারি যে এই যে টেক্সট বুকটাকে আমরা জুডিশিয়াসলি ইউজ করব, ঠিক আছে। এটা জুডিশিয়াসলি ইউজ করব, এবং একজন নবাগত বা নবাগতা টিচারের ক্ষেত্রে টেক্সট বুক সবথেকে বেশি হেল্পফুল হয়, কারণ সেখানে একটা আউটলাইন করা থাকে যে কীভাবে পড়াতে হবে এবং কী পড়াতে হবে, ঠিক আছে। এই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু আমার TLM, ঠিক আছে। এই TLM সম্পর্কে এবার যে আমার কিছু কোয়েশ্চেন অ্যান্সার MCQ করে নেবো। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, ঠিক আছে। এখানে আমরা টোটাল 10টি কোয়েশ্চেন করব। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, ঠিক আছে। বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেন ক্যারেক্টারিস্টিক নয় ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালের ক্ষেত্রে টু মেক লার্নিং পারমানেন্ট, এটা কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক নয় ইনস্ট্রুমেন্টাল মেটেরিয়ালের ক্ষেত্রে। ওকে, টু মেক লার্নিং পারমানেন্ট ইজ নট বলেছে। ওকে, পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর এসেন্সিয়াল, কোন জিনিসটা এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক অফ গুড টেক্সট বুকে গুড টেক্সট বুক কিন্তু কোনটা? এখানে দেখবো যে সবথেকে এর মেন ফিচার্স, ঠিক আছে। The introduction at the beginning and conclusion at the end of the chapter should be given in the textbook. বোঝা যাচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন থাকবে। There should be both practice and text exercise at the end of the chapter, যেটা থাকে obviously. No difficult words or new words are given in a good textbook. কোনো ডিফিকাল্ট ওয়ার্ড অথবা নতুন ওয়ার্ড কিন্তু টেক্সট বুকে দেওয়া থাকবে না। তাহলে এখানে যেটা হয়ে যাবে সঠিক উত্তর অল অফ দিস, অর্থাৎ
অপশন ডি। আমি বলেছি একটার বেশি যদি আমরা পজিটিভ দেখতে পাই তাহলে কিন্তু আমরা অপশানে খুঁজবো এ, মানে এ অর বি, এ অর সি, বি অর সি, এরকম কোনো অপশান থাকবে অথবা অল অফ দ্য অ্যাবভ থাকবে, তাহলে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়াস টাইপস অফ ইনস্ট্রাকশন মেটেরিয়ালস ইউজড ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, যে সমস্ত কি বলছে যে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভেরিয়াস টাইপস অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, যে ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালগুলো ক্লাসরুমে ইউজ করা হয় তার ক্যারেক্টারিস্টিকগুলো বলছে, বৈশিষ্ট্যগুলো কী কী। এক হচ্ছে অডিও ভিজুয়াল এইডস অ্যাজ মোটিভেটর, সাপ্লিমেন্ট ওরাল টিচিং, সেভ টাইম অ্যান্ড এনার্জি, প্রোভাইড ডিরেক্ট এক্সপিরিয়েন্স। তাহলে এখানে আমরা দেখব যে সবকটাই কিন্তু সবকটার ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এখানেও কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। তাহলে 3 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিপিং ইন ভিউ দ্য সিগনিফিকেন্স অফ টেক্সট বুক, হোয়াট শুড ওয়ান কিপ ইন হিজ মাইন্ড হোয়াইল সিলেক্টিং এ টেক্সট বুক। ঠিক আছে, একটা টেক্সট বুক সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কী নজরে রাখবো? ফার্স্ট হচ্ছে এজ, ইন্টারেস্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। দ্য কভার শুড বি অ্যাট্রাকটিভ অ্যান্ড কোয়ালিটিভ, অবভিয়াসলি দুটোই। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অল অফ দ্য অ্যাবাভ অথবা মানে 1 অথবা 2 হওয়ার, মানে দুটোই হওয়ার চান্স আছে। তারপরে বলছে টেক্সট বুক শুড কভার দ্য অবজেক্টিভস অফ দ্য সাবজেক্ট, হ্যাঁ সেটাও সত্যি কথা। এবং দ্য পাবলিশার অফ দ্য বুক শুড বি ওয়েল নোন, সেটাও কিছুটা অংশ হলেও সত্যি কথা। তাহলে যেহেতু আমরা 3টে প্রায় সত্যি পেয়ে গেছি, সুতরাং আমার শেষটা না দেখলেও চলে। যেহেতু আমার অপশানে এখানে কি আছে, অপশানে আছে অল অফ দ্য অ্যাবাভ, তাহলে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। টিচিং এইডস সাচ অ্যাজ চার্টস, ম্যাপস, পিকচার্স অ্যান্ড ড্রয়িংস শুড বি used by teachers as they prepare students mentally, motivate for further preparation, are not expensive। না, অ্যাকচুয়ালি যে টিচিংয়ের যে সমস্ত উপকরণ লাগে যেমন চার্ট, ম্যাপ, পিকচার, ড্রয়িং, এগুলো টিচারের ইউজ করা উচিত, কারণ হচ্ছে স্টুডেন্টসদের মেন্টালি প্রিপেয়ার করার জন্য এবং তাদের ফার্দার প্রিপারেশনের জন্য প্রেরণা সঞ্চার বা মোটিভেট করার জন্য। কিন্তু তারা যে এক্সপেন্সিভ নয় সেই কারণে ইউজ করছে, দ্যাট ইজ নট ট্রু। তাহলে অপশন 1 অ্যান্ড 2 ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে যেটা অপশানে আছে অপশন বিতে। ম্যাপস আর অডিও ভিজুয়াল এইডস, ভিজুয়াল এইডস, অডিও এইডস, নান অফ দিস। তাহলে আমাকে প্রথমেই জানতে হবে অডিও ভিজুয়াল এইডস কি। অডিও ভিজুয়াল এইডস হচ্ছে যেটা আমরা দেখতেও পাই শুনতেও পাই, লাইক টেলিভিশনস, আমরা দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি। ঠিক আছে, অডিও এইডস কি শুধুমাত্র আমরা শুনতে পাচ্ছি, সেটা কি রেডিও। ঠিক আছে, ভিজুয়াল এইডস কি যেটা আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি। তাহলে ম্যাপকে শুধুমাত্র আমরা দেখতে পাই, গ্লোব, ম্যাপ, এগুলো আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে ভিজুয়াল এইডস। ভিজুয়াল লার্নার্স প্রেফার্স টু, visual learners prefer to receive ideas and information by heart, receive information by seeing, learn best via moment and touch, আর হচ্ছে নান অফ দিস। তাহলে ভিজুয়াল লার্নার্স যারা, তারা কিন্তু শুধুমাত্র দেখার কথা বলছে, ভিজুয়াল দেখার কথা, খুব সহজ কোশ্চেন। তাহলে ভিজুয়াল লার্নার্স যেটা, তারা শুধু দেখার কথা বলছে, সেটা হচ্ছে রিসিভ ইনফরমেশন বাই সিইং। পরের কোয়েশ্চেন মোস্ট, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের কোয়েশ্চেন মোস্ট মেটেরিয়ালস অফ ইএসপি ক্যান বি প্রোভাইডেড বাই, ইএসপি যেটা সেটা কে প্রোভাইড করবে, সেটা করবে টিচার। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই ডিফারেন্সিয়েশন অফ ইনস্ট্রাকশন রিলেশন টু ইউজ অফ টিএলএম। তাহলে দিস রেফার্স টু দ্য মেকিং অফ মোর এফেক্টিভ টিএলএম। ডিফারেন্সিয়েশন কথা বলছি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, ইউজ অফ টিএলএমের ক্ষেত্রে কী রিলেশন। ঠিক আছে, তাহলে এটা দেখবো আমরা, ইট ইমপ্লাইজ চেঞ্জিং দ্য টিচিং মেথোলজি ফ্রম ক্লাস টু ক্লাস। ঠিক আছে, তো এখানে আমরা যে ইএসপি পড়লাম সেটা হচ্ছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাসেস, আগের ইয়েটাতেই বলে দিলাম, তাই এখানে আমি রিপিট করলাম না, যেহেতু এখানে লেখা আছে তাই একবার বললাম। ইএসপি অর্থাৎ হচ্ছে ইংলিশ ফর স্পেসিফিক পারপাসেস। ঠিক আছে, এখানকার মোস্ট মেটেরিয়ালসগুলো কার দ্বারা প্রোভাইডেড হয়, সেটা হচ্ছে টিচার্সের দ্বারা। টেক্সট বুক ফর ইএসপি শুড বি ইন কিপিং উইথ নিডস অ্যানালাইসিস। ঠিক আছে, এটা আগেও পড়লাম, নিড অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই কিন্তু টেক্সট বুক আমাদের তৈরি হওয়া উচিত, সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আমরা চলে যাব একদম শেষ চ্যাপ্টার, অর্থাৎ রেমেডিয়াল টিচিংয়ে। তো রেমেডিয়াল টিচিং পড়ানোর আগে 2-4টে কথা, সেটা হচ্ছে
তাহলে রেমিডিয়াল টিচিং অ্যাকচুয়ালি কখন দরকার হয়? ঠিক আছে, রেমিডিয়াল টিচিং দরকার হয় সেই সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যারা সাধারণের তুলনায় কিছুটা পিছিয়ে আছে। ঠিক আছে, সাধারণ শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে আছে। এবং রেমিডিয়াল টিচিংটা কখন হওয়া উচিত? 3 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত। ঠিক আছে, 3 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত, যেখানে অপশানে পাবে সেটা কিন্তু টিক মারবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রেমিডিয়াল টিচিংয়ের যে উদ্দেশ্য কি, অ্যাকচুয়ালি রেমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য হচ্ছে তার এরার্সগুলো, যে সমস্ত ভুল তাদের হয়েছে সেই সমস্ত ভুলগুলোকে রেকটিফাই করা। যেমন কী কী ভুল হতে পারে? প্রথমত হচ্ছে যে স্টুডেন্টসরা সাধারণত কী ভুল করছে সেই ভুলের উপর নজর দিতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তার এই ভুলের সোর্সটা কী, মানে সেই যে ভুল শিখছে সেই ভুলটা শেখার সোর্স কী, তার কি কোনো তার ব্যাকগ্রাউন্ডে কোনো রোগ আছে, মানে রোগ মানে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এ ধরনের কিছু রয়েছে, নাকি তার শুধুমাত্র মনোযোগের অভাব রয়েছে, নাকি তার পরিবারগত কোনো রকম ত্রুটি রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুঁজে বার করা। তৃতীয়ত হচ্ছে যে এই যে এরারটা সে করছে সেটা কতটা সিরিয়াস। ঠিক আছে, এই যে সব জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ, তো মোটামুটি এগুলো কি মোটামুটি মাথায় রাখতে হবে। তো রেমেডিয়াল টিচিং হচ্ছে স্টুডেন্টদের যে সমস্ত ডিফিকাল্টিস হচ্ছে শিখনের ক্ষেত্রে সেগুলোকে ওভারকাম করার একটা জায়গা। তো আমরা চলে আসবো প্রথম কোয়েশ্চেনে। তো রেমেডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল 19টা কোয়েশ্চেন করবো এবং সেখান থেকে মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে টিচার মাস্ট কিপ ইন কন্ট্যাক্ট উইথ প্যারেন্টস টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য চিলড্রেন অ্যান্ড টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স টু ডেভেলপ দ্য পাপলস কি ইন্টেলিজেন্স তো আমরা বাড়াতে পারি না। ঠিক আছে, আচ্ছা, বলছে ফারসাইটেডনেস সেটা আমরা বাড়াতে পারি না। মেমোরি স্মৃতি আমরা বাড়াতে পারি, কিন্তু সেটা প্র্যাকটিসের দ্বারা। আমরা যেটা বাড়াতে পারি সেটা হচ্ছে পোটেন্সিয়াল। কিসের মাধ্যমে? টিচার্সরা কী করবে, স্টুডেন্টস মানে পাপলসদের যে প্যারেন্টরা আছে, বাবা মা আছে, গার্জেন আছে, তাদের সঙ্গে মানে যোগাযোগ রাখবে। ঠিক আছে, এবং যোগাযোগ রাখার পরে ফলে তাদের কী হবে, তারা স্টুডেন্টকে বা তার চিলড্রেনদের বুঝতে সুবিধা হবে আরও। এবং তাদের অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স দিতে পারবে কী করার জন্য, যে সেই সমস্ত স্টুডেন্টসদের পোটেন্সিয়াল বাড়াতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে একের অপশন বি, রাইট। তাহলে পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। দ্য সাইকোলজিস্ট পিয়াজে emphasizes the importance of three things. Which of the following is not one of them? তো পিয়াজে তিনটে জিনিসের কথা বলেছেন। ঠিক আছে, এখানে কোন জিনিসটা তার মধ্যে নেই? পিয়াজে কিসের কথা বলেছেন? মিনিংয়ের কথা বলেছেন, নোয়িংয়ের কথা বলেছেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলেছেন। তিনি কিসের কথা বলেননি? তিনি একদমই বলেননি সেটা হচ্ছে মেমোরাইজিংয়ের কথা। তাহলে সঠিক উত্তর আমার, যেটা ভুল সেটা, তাহলে সঠিক উত্তর আমার কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর আমার হয়ে যাবে মেমোরাইজিং ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মেমোরাইজিং ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এটা সবুজ কালি করে দেওয়া হোক, মেমোরাইজিং ইজ দ্য রাইট অ্যান্সার। ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ রেশিয়াল অ্যাকশন, a form of individual action, a form of social action, a form of communal action. ঠিক আছে, তো পিয়াজে যে তিনটে জিনিসের কথা বলছেন সেটা কিন্তু মিনিং, নোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু করা আছে। তো এর পরের কোয়েশ্চেন দেখছি আমরা, ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ সোশ্যাল অ্যাকশন। ঠিক আছে, রেশিয়াল, ইন্ডিভিজুয়াল, কমিউনাল নয়, ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাকশন। আচ্ছা, গ্রামাটিক্যাল কম্পিটেন্স প্রোভাইডস প্রসিডিউরাল নলেজ আর হচ্ছে প্রপোজিশনাল নলেজ। এখানে দুটো নলেজের কথা আমরা পাচ্ছি। 3 নম্বরটা তো লার্নিং ক্যাপাসিটি, মানে শিক্ষণের যে ক্ষমতা সেটার কথা বলা হচ্ছে। তাহলে ফার্স্টেই জানতে হবে যে হোয়াট ইজ প্রসিডিউরাল নলেজ অ্যান্ড হোয়াট ইজ প্রপোজিশনাল নলেজ। ঠিক আছে, প্রসিডিউরাল যে নলেজটা সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কোনো একটা কিছু করার ক্ষমতা। ঠিক আছে, মানে ওয়ান্স এবিলিটি টু ডু সামথিং, ওয়ান্স এবিলিটি টু ডু সামথিং, সেটাই হচ্ছে আমার কিন্তু প্রসিডিউরাল নলেজ। ঠিক আছে, আর প্রপোজিশনাল যে নলেজ সেটা হচ্ছে মানে নোয়িং অফ স্পেসিফিক ফ্যাক্টস বলা যেতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট জিনিস সম্পর্কে সে এক্সপার্টিস বা বেশি জানে। ঠিক আছে, তাহলে আমরা তাকেই বলি প্রপোজিশনাল নলেজ। তাহলে গ্রামাটিক্যাল যে কম্পিটেন্সটা সেটা কিন্তু আমার প্রপোজিশনাল নলেজের মধ্যে আসছে, কারণ কি সে একটা বিষয় সম্পর্কে বেশি জানে, দ্যাট ইজ কল্ড প্রপোজিশনাল নলেজ। প্রসিডিউরাল নলেজ হচ্ছে
সে কোনো একটা জিনিস মানে মানে কোনো একটা জিনিস সে করার ক্ষেত্রে বেশি সে পারদর্শী, সেটা আমরা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। লিঙ্গুইস্টিক কমিউনিকেশন মিনস কি স্ট্রাকচারাল ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক কমিউনিকেশন মিনস ইন্টারপার্সোনাল মানে নিজের মধ্যে একদম, সেটা না নন ভার্বাল ইন্টারপার্সোনাল চেঞ্জ না, তাহলে এটা কি একটা স্ট্রাকচারাল ইন্টারপার্সোনাল চেঞ্জ, এটা কি একটা স্ট্রাকচারাল ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ। পরের কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল দ্য কমিউনিকেটিভ গোলস, সেটা হচ্ছে কমিউনিকেটিভ গোলসের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কম্পিটেন্স। স্ট্র্যাটেজিক কম্পিটেন্স ইজ দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু অ্যাচিভ, সেটা হচ্ছে কমিউনিকেটিভ গোলসে আমাদের ফার্স্ট যেটা আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কম্পিটেন্স। ডিসকোর্স কম্পিটেন্স, সোশিও লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, গ্রামাটিক্যাল কম্পিটেন্স এগুলো কিন্তু নয়। তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন 7, দ্য ফাংশনস অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর কী কী হয় স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এক হচ্ছে ইন্টারাকশনাল হয় আর একটা হচ্ছে ট্রানজাকশনাল হয়। এ টিচার হোয়াইল টিচিং প্যারাগ্রাফ কনস্ট্রাকশন শুড পে অ্যাটেনশন টু, এ টিচার হোয়াইল টিচিং প্যারাগ্রাফ কনস্ট্রাকশন শুড পে অ্যাটেনশন টু টপিক, সেন্টেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড কানেক্টার্স, ঠিক আছে, এই সমস্ত দিকে কিন্তু তার খেয়াল রাখা উচিত। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুটেবল ফর মেকিং স্টুডেন্টস রেসপন্সিবল ফর দেয়ার ওন লার্নিং, কী কী বলছে যে হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুটেবল ফর মেকিং স্টুডেন্টস রেসপন্সিবল ফর দেয়ার ওন লার্নিং, তাদের নিজেদের শিক্ষণের জন্য তাদের নিজেদের দায়বদ্ধ করতে হবে, ঠিক আছে। তো এটা কী করে, এনকারেজিং স্টুডেন্টস টু আস্ক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেন, বেশি থেকে বেশিতম কোয়েশ্চেন করে তাদেরকে কিন্তু আমরা সেই সাবজেক্টের ব্যাপারে ইন্টারেস্ট গ্রো করতে পারি, বা হচ্ছে তাদের সেই সমস্ত স্টুডেন্টসদেরকে আমরা এনকারেজ করতে পারি। দ্য বেস্ট টিচার ইজ হি হু স্ক্যাফোল্ডস দ্য পাপলস ইন লার্নিং, আমরা প্রথমেই বলেছি একটা টিচারের কাজ কিন্তু এই মুহূর্তে যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক এখন ক্লাসরুম, তো একটা টিচারের কাজ হচ্ছে ফেসিলিটেটরের কাজ করা, অর্থাৎ সে শুধুমাত্র সহায়তা প্রদান করবে। স্ক্যাফোল্ডস মানে কিন্তু সেই সেম জিনিস, তো সে স্ক্যাফোল্ডস করবে পাপলসের লার্নিংয়ের ক্ষেত্রে। ওকে, 11 নম্বর কোয়েশ্চেন, রেমেডিয়াল টিচিং শুড অবজার্ভ দ্য ফলোয়িং when dealing with behavior problems of pupils should always pay attention to their misbehavior, রেমেডিয়াল টিচার্সরা লক্ষ্য রাখবে এই সমস্ত ফলোয়িংসের উপর, when dealing with behavior problems of pupils should always pay attention to their misbehavior. ওকে, পরের কোয়েশ্চেন আমরা যদি যাই, টিচার্স শুড নট ডু সামথিং ইন দ্য ক্লাসরুম ইন হেল্পিং পাপলস অ্যাকোয়ারিং ইংলিশ, হুইচ ইজ দ্য রাইট ওয়ান, টিচার্স শুড নট টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, টিচার্স শুড নট ডু সামথিং ইন দ্য ক্লাসরুম ইন হেল্পিং পাপলস অ্যাকোয়ারিং ইংলিশ, হুইচ ইজ দ্য রাইট ওয়ান, টিচার্স শুড নট টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। হোয়াট টাইপস অফ এরর্স আর কনসিডার্ড টু বি সিরিয়াস কাইন্ড, এরর্স ইন ট্রান্সফরমেশনস, টেন্স, কনকর্ড কেস, articles, word orders and lexemes are considered to be serious. Next question, what is the third step of remedial teaching, remedial teaching এর third step কি, third step হচ্ছে analyzing the seriousness of the error, যেটা আমি এররের কথা বলছিলাম, ঠিক আছে, আগে যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে অ্যানালাইজ করা, অ্যানালাইজিং এররটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড। ওকে, তো হ্যাঁ, তো তারপর হচ্ছে অ্যানালাইজিং এরর হয়ে গেল, তাহলে এটা থার্ড স্টেজ কেন, কারণ প্রথমে আমরা দেখেছি যে স্টুডেন্টসরা কী ধরনের এরর করছে সেটা কিন্তু আমাকে প্রথমে জানতে হবে, এরপর আমাকে সেকেন্ডলি যেটা করতে হবে, ঠিক আছে, সেকেন্ডলি যেটা আমাকে করতে হবে, অ্যানালাইজিং সিরিয়াসনেস অফ দ্য এরর, ঠিক আছে, সেকেন্ডলি যেটা আমাকে করতে হবে সেটা আমাকে অ্যানালাইজ করতে হবে, কী করতে হবে, অ্যানালাইজ করতে হবে যে পসিবল সোর্সেস কী, এই এররের পসিবল সোর্সেস কী হচ্ছে, এবং 3 নম্বর গিয়ে আমাকে অ্যানালাইজ করতে হবে যে অ্যানালাইসিসের মানে এই যে ভুলটা তার কতটা সিরিয়াসনেস, ঠিক আছে। ট্রান্সফরমেশন, টেন্স, কনকর্ড কেস, আর্টিকেলস এগুলো কিন্তু আমার 4 নম্বর স্টেজে আসছে, ঠিক আছে।
তাহলে আমরা দেখলাম যে হোয়াট ইজ দ্য থার্ড স্টেপ অফ রেমিডিয়াল টিচিং, সেটা হচ্ছে অ্যানালাইজিং দ্য সিরিয়াসনেস অফ দ্য এরার। বিকজ কি ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য কাইন্ড অফ এরার স্টুডেন্টস আর মেকিং, দ্যাট ইজ দ্য ফার্স্ট আমাদের আউটলুক হবে। সেকেন্ড আমাদের কনসেপ্ট হবে সেটা হচ্ছে আমাদের অ্যানালাইজ করতে হবে যে হোয়াট ইজ দ্য পসিবল সোর্সেস অফ এরার। থার্ডলি যেটা হচ্ছে আমাদের হবে দ্য টিচার মাস্ট অ্যানালাইজ হাউ সিরিয়াস দ্য এরার ইজ। তাহলে এবার দেখে নেবো আমরা সেকেন্ড স্টেপ, মানে এটা তো আমার হয়ে গেল যে অ্যান্সার অপশন ডি। তাহলে আমার সেকেন্ড স্টেপ কী ছিল? সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যানালাইজিং দ্য সোর্স অফ এরর। হোয়াট কাইন্ড অফ এরর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে হোয়াট কাইন্ড অফ হোয়াট ইজ দ্য সোর্স অফ এরর, থার্ড হচ্ছে হাউ সিরিয়াস ইজ দ্য এরর। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। রেমেডিয়াল টিচিং মে বি সাকসেসফুল ইফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর মানে বোথ আর সিরিয়াস যদি হয় তাহলে কিন্তু রেমেডিয়াল টিচিং অবভিয়াসলি সাকসেসফুল হবে। 17 নম্বর কোয়েশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ রেমেডিয়াল টিচিং। রেমেডিয়াল টিচিংয়ের ফার্স্ট স্টেপ কি? এই যে যেটা আমি বললাম যে এখনই যে অ্যানালাইজিং দ্য কাইন্ড অফ এরর দ্য স্টুডেন্টস আর মেকিং। ঠিক আছে, কাইন্ড অফ এরর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যদি আমরা দেখি যে সেই এররের সোর্সটা কী, ঠিক আছে, হোয়াট ইজ দ্য পসিবল সোর্স, এবং থার্ডটি হচ্ছে যে হাউ সিরিয়াস। ঠিক আছে, রেমেডিয়াল টিচিং ইজ নেসেসারি ফর রিটার্ডেড লার্নার্স। ঠিক আছে, রিটার্ডেড লার্নার্সদের জন্য কিন্তু রেমেডিয়াল টিচিং নেসেসারি। 19 নম্বর কোয়েশ্চেন, রেমেডিয়াল টিচিং বাই নেচার ইজ অ্যান অবজেক্টিভ অ্যাপ্রোচ অ্যান্ড সাবজেক্টিভ অ্যাপ্রোচ, বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ অ্যাপ্রোচ, আর হচ্ছে নান অফ দিস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বোথ সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ টাইপ অফ অ্যাপ্রোচ। তাহলে আজকে আপাতত আমরা কিন্তু পুরো ইংরাজির যে সিলেবাসটা দেওয়া আছে পেডাগজির সেটা কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট করলাম, তাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো তোমরা অবভিয়াসলি জানিও কেমন লাগলো, এটা কি তোমাদের জন্য হেল্পফুল হলো কি হেল্পফুল হলো না, এবং অবভিয়াসলি যদি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চাও অবভিয়াসলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টটাও প্রচণ্ড প্রয়োজন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করে দিও, এবং অন্যান্য যে আমাদের টেটের বিষয়ে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা ভিডিও ক্লাসে দিয়েছি, তো প্রত্যেকটা ক্লাসেই তোমরা কিন্তু দেখতে পারবে। আশা করি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের জন্য হেল্পফুল হবে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।